গল্প পাতাবাহার। লেখনীতে বেলা শেখ। ১৩তম পর্ব। সকাল বেলা। সূর্য মামার আগমনের বেশ সময় পেরিয়ে গেছে। ঘড়িতে সময় ১০টার এদিক ওদিক হবে। সরকার মহলের পরিবেশ থমথমে ভাব বিরাজ করছে। হবে না কেন? সরকার বাড়িতে বর্ষার আগমন ঘটেছে। কালও এসেছিল বিকেল বেলায়, ভোরের জন্মদিন উপলক্ষে। ভোরের আহত হওয়ার ঘটনা শুনে বেশ উদ্বিগ্ন হয়েছিল। হাসপাতালে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছিল, কিন্তু কেউ ঠিকানা দেয়নি। বর্ষা বেশ রাগারাগি করেছে। অরুণের সাথে তার ডিভোর্স হলেও বরুণ তার ছেলে। এই সত্যটা কেউ মুছে দিতে পারবে না। ভোরের উপর তারও অধিকার আছে। আসমা বেগম গম্ভীর মুখে দু একটা জবাব দিয়েছিল। তবে বর্ষা দমে যায়নি। আসমা বেগম আর তর্কে জোড়ায়নি, তবে তার বোন আসমানি বেগম কোমর বেঁধে নেমেছিল। বর্ষাকে তীক্ষ্ণ কথার বাণে চৈত্রে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু বর্ষা পরদিন সকালেই হাজির হবে এটা তাদের ভাবনাতীত ছিল। এখন এসে ড্রয়িং রুমের সোফায় বসেছে আর ওঠার নাম নেই। গতকাল ছেলেকে সঙ্গে আনলেও আজ সে একাই এসেছে। কারোর কোনো কথার জবাব সে এখনো দেয়নি। চুপচাপ বসে আছে। সে আজ পণ করেছে ছেলেকে দেখবে, কথা বলবে, প্রাণ ভরে আদরও করবে। সরকার বাড়ি মেহমানে ভরপুর ছিল কাল। দুপুরের ঘটনার পর অনেকেই চলে গেছে। বার্থডে পার্টিও ক্যান্সেল হয়ে গেছে। এখন বাড়িতে মেহমান বলতে আসমানি বেগম ও তার দুই নাতি নাতনি, রুবির মা আর সাবিনা চৌধুরী। সাবিনা বর্ষার সামনের সোফায় বসে চা খাচ্ছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বাড়ির প্রায় সকলেই ড্রয়িং রুমেই উপস্থিত আছে, শুধু আনিকা ও আরিয়ান বাদে। বর্ষার ওতে ভাবান্তর নেই। গেট পেরিয়ে একটা গাড়ি বাড়ির আঙিনায় প্রবেশ করে। মেইন ফটকের সামনে গাড়ি দাঁড় করালে গম্ভীর অরুণ সরকার নেমে আসে। পাজা কোলে ঘুমন্ত ছেলে। পরপর পাতা নেমে আসে তার হাতে ব্যাগপত্র। আভারি এগিয়ে এসে পাতার হাত থেকে ব্যাগপত্র নিয়ে নেয়। সাথে বাড়ির থমথমে অবস্থার প্রতিবেদন পেশ করে। অরুণের গম্ভীর মুখটায় চিন্তার ছাপ দেখা মিলে। হঠাৎ বর্ষা আর পাতার স্বাভাবিক মুখটা নিমিষেই অন্ধকারাচ্ছন্ন নেমে আসে। বুকের ভেতর কেমন অদ্ভুত অনুভূতির আগমন ঘটে। সেথায় হালকা ভয়, ঈর্ষা, বিরক্ত, আশঙ্কা আরও কিছু উপাদানের সংমিশ্রণে তার মনটা বিক্ষিপ্ত হয়ে ওঠে। অরুণের পাশে দাঁড়িয়ে তার কোমরের কাছটার শার্টের কোনা চেপে টান দেয়। অরুণ আভারির কথায় মনোযোগী ছিল, এহেন টান পোড়ায় ঘাড় ফিরিয়ে চায়। পাতা মুখে কিছু বলে না। নাকের পাটা ফুলিয়ে ভোরের পা ধরে টান দেয় আস্তে। অরুণ কিছু বুঝতে পারল না। ভ্রু উঁচিয়ে শুধায়, ওয়ার্ড। পাতা বিরক্তের সাথে তাকিয়ে ভোরকে নিজের কাছে টেনে নেয়। ভোর পা দুটো দিয়ে পাতার কোমর পেঁচিয়ে ঘুমের ঘোরেই পাতার গলা জড়িয়ে ধরল। পাতা ভোরকে নিয়ে হনহন করে ভিতরে হাঁটা দেয়। পাতার আগমনে ড্রয়িং রুমের সকলেই তার দিকে তাকায়। বর্ষাও ব্যতিক্রম নয়। পাতার কোলে ভোরকে দেখতে পেয়ে সে হন্তদন্ত পায়ে এগিয়ে আসে। পাতা থামে না। বর্ষাকে পাশ কাটিয়ে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। পেছনে থেকে বর্ষা ভোরকে ডাকে। ভোর ঘুমে আচ্ছন্ন থাকায় সাড়া দিতে পারে না। বর্ষা পাতাকে ডাকবে, কিন্তু পাতার নামটা তার স্মরণে নেই। তবুও সে ডাকে, এক্সকিউজ মি। দাঁড়াও। এই মেয়ে। পাতা মোটেই দাঁড়ায় না। কারো কোনো কথাকে তোয়াক্কা না করেই চলে যায় নিজ রুমের উদ্দেশ্যে। রাগে অপমানে বর্ষার মুখটা লালিমায় ছেয়ে যায়। এরই মধ্যে অরুণের আগমন ঘটে। সাবিনা চৌধুরী অরুণের কাছে এসে জিজ্ঞেস করে, কি অবস্থা ছেলেটার? ডাক্তার কি বলল? অরুণ বর্ষার দিকে এক পলক তাকায়। আশেপাশে সকলের নজর তার উপর। সকলেই তার উত্তর শোনার অপেক্ষায়। অরুণ গম্ভীর গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালো। ক্ষত শুকাতে শুরু করেছে। ২-১ দিনের ভিতর শুকিয়েও যাবে। আর টিকাও চলছে। আসমা বেগম বলেন, বড় বউয়ের কি অবস্থা? দুজনেই ঠিক আছে। চিন্তার কোন বিষয় নেই। অরুণের কথা শেষ হতেই বর্ষা এগিয়ে এসে অরুণের সম্মুখীন হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই বলে, আমি বরুণের সাথে দেখা করব। তোমার ওই পিচ্ছি বউটা হনহন করে নিয়ে গেল আমার ছেলেকে, আমি ডাকলাম তোয়াক্কাই করল না। অরুণ তার থেকেও স্বাভাবিক গলায় বলে, সি অলসো হিজ মাদার। ইউ শুড টেক পারমিশন ফ্রম হার। নাও শি উইল লেট হার সন মিট ইউ ও নট। দ্যাটস হার থিং। বর্ষার মুখশ্রী থমথমে। আই এম হিজ মাদার। বরুণের সাথে দেখা করতে, কথা বলতে আমার ওই মেয়েটার পারমিশন লাগবে।
বরুণ যদি একবার শোনে তার মা এসেছে, সে ছুটে আসবে। অরুণ ঘাড়ে হাত রেখে মাথা এপাশ ওপাশ করে অলস ভঙ্গিতে বলে, তোমার সিলি কথাবার্তা শোনার মুড একটু নেই। ছেলে ঘুমুচ্ছে, তার ঘুম অতি জরুরি। বর্ষা কিছু বলবে, অরুণ তাকে থামিয়ে দিয়ে আপন গতিতে চলে যায়। এমনিতেই পাতাবাহার তার সাথে কথা বলছে না, তার উপরেই আপদের আগমন। তার রানী সাহেবার রাগের মাত্র নিশ্চয়ই আরো বেড়েছে। অরুণ রুমে প্রবেশ করে দেখে দুজন বিছানায় শুয়ে আছে। সেও বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু সুবিধা করতে পারে না। উঠে ওয়াশরুমে যেতে যেতে বলল, গোসল করব আমি। কাপড় বের করে রেখো। আদেশমূলক বাক্য। পাতা ভেঙচি কাটল। এই নাক উঁচু ম্যানারলেস লোক জীবনেও শুধরানোর নয়। এখনো হুকুম করছে। তার হুকুম পালন করতে যেন পাতা মুখিয়ে আছে। হঠাৎ নক করে কেউ। পাতা ভাবে বাড়ির কেউ হবে, তাই আসতে বলে। কিন্তু বর্ষাকে দেখে তার মুডটাই নষ্ট হয়ে যায়। বর্ষা এসে বিছানায় বসে। পাতার চিল্লিয়ে বলতে ইচ্ছে করে, এটা আমার বিছানা, আমার রুম। এখানে বসা তো দূর, এই রুমে আপনার প্রবেশ করারও কোনো অধিকার নেই। এক্ষুনি বের হয়ে যান। কিন্তু বলতে পারে না। সে ওটাও অভদ্র নয়। সে উঠে বসে। ভোরের গা ভালো করে কমফোর্টে ঢেকে দিয়ে এসির পাওয়ার কমিয়ে দেয়। বর্ষা নাক মুখ কুঁচকে বলে, তখন কতবার ডাকলাম, শুনলে না কেন? এমনি। বর্ষার বিরক্তের মাত্রা বেড়ে যায়। বরুণকে ডাকো, কথা বলবো আমি। ঘুমুচ্ছে। ছোট করে জবাব দেয় পাতা। তার কথা বলতে ইচ্ছে করছে না মোটেও। ইচ্ছে করছে মহিলার বড় বড় চুলের গোছা ধরে বের করে দিতে। বর্ষা এবার মেজাজ হারিয়ে বসে। আশ্চর্য, ডাকতে বললাম ডাকো। তোমার হাজব্যান্ডের সাথে লুতুপুতু করতে আসিনি যে এমন মুখ বানিয়ে রাখবে। আমি আমার ছেলের কাছে এসেছি। পাতা গোল গোল করে চায়। সবাই শুধু তার উপরেই চিল্লাচিল্লি করবে। দুনিয়ায় মানুষের অভাব। পাতা থমথমে মুখে জবাব দেয়, আওয়াজ নামিয়ে ভদ্র ভাষায় কথা বলুন। আর হ্যাঁ, আমার হাজব্যান্ডের ব্যাপারে একটা কথাও বলবেন না। আমি পাতা সহ্য করব না। হাজব্যান্ড আমার, ছেলেও আমার। ইউ মাস্ট বি গেট লস্ট ফ্রম মাই রুম। বর্ষা শক্ত চোয়ালে পাতার দিকে তাকিয়ে বলে, অরুণ কোথায়? পাতার নাকের পাটা ফুলে ওঠে। এই মহিলা আবার তার জামাইয়ের নাম নিচ্ছে। মহিলার ওই টকটকে লিপস্টিক দেয়া ঠোঁট পাতা হামানদিস্তায় পিষবে। সে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। লোকটার গোসল শেষের পথে বোধ হয়। কাপড়চোপড় তো নেয়নি। অর্ধনগ্ন অবস্থাতেই না বেরিয়ে আসে। সে বর্ষার কথায় তোয়াক্কা না করে আলমারি থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। সাথে সাথেই দরজা অল্প খুলে যায়। একটা লোমশ হাত বেরিয়ে আসে, পাতা কাপড়চোপড় দিয়ে বর্ষার সামনে দাঁড়ায়। শান্ত গলায় বলে, ছেলেটার শরীর ভালো নয়। এখন ঘুমুচ্ছে, ডিস্টার্ব করা ঠিক হবে না। আপনি আসতে পারেন। বর্ষা ওঠে না। কমফর্ট সরিয়ে দিয়ে ভোরকে ডাকে। ভোর চোখ খুলে নিমিত্তে। বর্ষাকে দেখে গোল গোল করে চায়। কয়েকবার পলক ঝাঁপিয়ে বোঝার চেষ্টা করে সে স্বপ্ন দেখছে নাকি সত্যিই। যখন বুঝতে পারে এটা স্বপ্ন না, বাস্তব, তার চোখে মুখে যেন ঝিলিক দিয়ে ওঠে। বর্ষার গলা জড়িয়ে মা ডাকে। পাতা নিষ্পলক চেয়ে থাকে। স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুকটা খালি হয়ে যায়। এতক্ষণ বর্ষা নামক মহিলার প্রতি ঈর্ষান্বিত হলেও এবার কেটে যায়। পাতার মনে হয় সে এতদিন মোহমায়ার জালে আটকা পড়েছিল। সদ্য ছিটকে বেরিয়ে এলো। যে দুঃখকে সে নিজে ডেকে এনেছে, সেই দুঃখ নিয়ে পাতা কি করে আফসোস করবে? ভোরের গর্ভধারিণী সে নয়। তার সাথে তার রক্তের টান নেই। তার সঙ্গে কেবল মনের টান, আত্মার টান আছে বোধ করি। বাচ্চাটা যখন তাকে আম্মু ডাকে, পাতা নিজেকে মামা অনুভব করে। কাল রাতেও যখন বাচ্চাটা তার বুকে মাথা রেখে মামা করছিল, পাতার এক মুহূর্তের জন্য মনে হয়নি সে তার সৎ মা বা বাচ্চাটা তার নয়। কিন্তু এখন এই মহিলাকে মা ডাকলো তার ছেলেটা। মনে হলো সে কোন তৃতীয় ব্যক্তি। পাতার চোখ ভরে ওঠে। ভোর তার মায়ের গলা জড়িয়ে গল্প করছে। কাল কিভাবে কুকুর আক্রমণ করেছিল। বর্ষা মনোযোগ দিয়ে শুনছে, কখনো কখনো চুমু দিচ্ছে ভোরের গালে। ভোরও প্রত্যুত্তরে আদর করতে ভোলে না। তাদের পাশে দাঁড়িয়ে পাতা যে টইটুম্বুর চোখে চেয়ে আছে নিষ্পৃহ ভাবে, সেটা কি ভোরের চোখে পড়ে না? পড়বে কিভাবে? রক্তের টান যে নেই। পাতা অগোচরে চোখের পানি মুছে নেয়। তার ইচ্ছে করছে ভোরকে ওই কোল থেকে ছিনিয়ে বুকের মাঝখানে লুকিয়ে রাখতে।
এর মাঝেই অরুণ সরকার বেরিয়ে আসে ওয়াশরুম থেকে, গলায় তোয়ালে ঝুলানো। পাতা সেদিকে তাকায়। নিমিষেই সব রাগ অভিমানের সুর সুরঞ্জিত হয়ে লোকটার উপর বর্তায়। শব্দ সেই নাক উঁচু ম্যানারলেস অসভ্য বেহায়া লোকটার। অরুণ এগিয়ে এসে গম্ভীর মুখে পাতাকে উদ্দেশ্য করে বলে, এটা বেডরুম আমাদের, কোনো বৈঠকখানা নয় যে যাকে তাকে ঢোকার অনুমতি দেবে। ভোরভীত চোখে বাবার দিকে তাকালো। বর্ষার গলা জড়িয়ে মিনমিন করে বলল, আম্মু চল বাইরে যাই। বর্ষা তাকে কোলে নিয়ে উঠে চলে যায়। অরুণের কথা তার বিন্দুমাত্রও গায়ে লাগেনি। কোন পুরুষই তার প্রাক্তন স্ত্রীকে নিশ্চয়ই মধুর গীত শোনাবে না। পাতা তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওরা বেরিয়ে গেলে অরুণের দিকে তাকালো। অরুণের নজরও পাতাতেই নিবন্ধ। সে পাতার নাকটা টিপে দিল। পাতা প্রতিক্রিয়াহীন। অরুণ গলা থেকে তোয়ালে নামিয়ে পাতার গলায় ঝুলিয়ে কাছে টেনে আনে। এমনভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে বর্ষাকে আমিই ডেকে এনেছি। আরে বাবা, আমি কেন ওকে আনতে যাব? পাতা আস্তে করে ছাড়িয়ে নেয় নিজেকে। আলমারি খুলে শাড়ি প্রয়োজনীয় কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অরুণ গলা উঁচিয়ে বলে, একা পারবে? আমি আসবো হেল্পের জন্য। ধরাম করে দরজা বন্ধ হওয়ার শব্দে অরুণের কপালে ভাঁজ পড়ে। এটা কেমন বেয়াদবি পাতাবাহার! কথার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আসে না। অরুণ ফ্লোরে পা ঝুলিয়ে রেখে বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বুজে শ্বাস টানে। তখনই মানসপটে ভেসে ওঠে এক আদুরে চেহারা। অরুণ চোখ খুলে উঠে দাঁড়ালো। বেকনিতে গিয়ে একটা খাঁচা আনে। খাঁচা খুলে বের করে বিড়াল ছানাটিকে। প্রতিবারের মতো মিও মিও করে লাফিয়ে ওঠে না। অরুণের কপালে ভাঁজ পড়ে। পাতাবাহার ছোট ছোট চোখে তাকিয়ে ফুটবল গলায় মিও বলে গুঙ্গিয়ে ওঠে। অরুণ খেয়াল করে বিড়ালটার ঘাড়ের দিকটায় জখম। জখমে ওষুধ জাতীয় কিছু লাগানো। কাল কি তাহলে এই ছোট্ট বাচ্চাটাও আহত হয়েছে? ইস, তার ছোট পরিবারের সকলেই আহত। সে বিড়ালটিকে কোলে তুলে নিয়ে আদর করে গা বুলিয়ে বলে, জলদি ঠিক হয়ে যাও পাতাবাহার। আই মিস ইউ। বিড়াল শাবক অরুণের হাতে গাল ঘষে। অরুণ হেসে বিড়ালটিকে খাঁচায় পুরে দেয়। একেও টিকা দিতে হবে। অরুণ পূর্বের মতো বিছানায় গা এলিয়ে দেয়। মিনিট 20 পরে পাতার আগমন ঘটে। অরুণ আর চোখে চায়। চাওয়া মাত্রই সে উঠে বসে তড়িৎ বেগে। মেয়েটা শাড়ি পরেনি, শুধু কোনো মতে গায়ে জড়িয়েছে। অনাবৃত মেয়েলিকা উকি ঝুঁকি দিচ্ছে অরুণকে। পাতা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়িটা পরতেই শুরু করে প্রাথমিকভাবে। ওয়াশরুম ভিজে থাকার দরুন এখানে আসা। লোকটা রুমেই আছে বুঝতে পারলে আসতো না। সে ভেবেছে ভোরের কাছে গেছে হয়তো। পাতা দক্ষ হাতে কুচি দিয়ে গুজে নেয়। বুকের আঁচল ফেলে সম্মুখে আয়নায় কারো প্রতিবিম্ব দেখতে পায়। অসভ্য লোক কেমন করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই গিলে নিচ্ছে। পাতা আঁচল ঠিকঠাক করে তোয়ালে খুলে মাথার চুল মুছতে থাকে। অরুণ সরকার আর বসে থাকতে পারে না। উঠে এসে পাতার পিছন ঘেঁষে দাঁড়ায়। হাত থেকে তোয়ালে নিয়ে যত্ন করে মুছে দেয় চুল। ব্যান্ডেজ খুলে ফেলেছ? ইটস ওকে, আমি করে দিব, বলে ভেজা তোয়ালে সোফায় ছুঁড়ে ফেলে। সেটা দেখে পাতার কপালে ভাঁজ পড়ে। তোয়ালে তুলতে যাবে তার আগেই কারো বাহুবন্ধনে বেঁধে রাখা হয় তাকে। পাতা চমকপ্রদ হয়ে ওঠে। অরুণ শূন্যে তুলে নেয় তাকে। নিবিড়ভাবে জড়িয়ে ধরে ভেজা চুলে নাক ডাবিয়ে শ্বাস টানে। কিছু বলে না, কিছু করে না। তবে তার নীরবতা, গভীর আলিঙ্গন যেন অনেক কথাই বলে ফিসফিসিয়ে। পাতার অবুঝ মন অনেক কিছুই বুঝে নেয়। সে ছটফট করে না, আবার আকরেও ধরে না। অরুণ আরেকটু চেপে ধরে নিজের সাথে। চুলের ভাঁজে চুমু দেয়। বর্ষার হাত ধরে ভোর হাসিখুশি মুখে হাঁটতে হাঁটতে রুমে প্রবেশ করে। বর্ষা ইতস্তত বোধ করে বেশ। ভর সেসবের তোয়াক্কা না করে হুড়মুড়িয়ে মাকে টেনে আনে। কারো উপস্থিতি বুঝতে পেরে পাতা উসখুস শুরু করে। অরুণ ছেড়ে দিয়ে দরজায় তাকায়। ভোর ও বর্ষাকে দেখে খানিকটা ঝাঁঝালো গলায় বর্ষার উদ্দেশ্যে বলে, বিনা পারমিশনে অন্যের রুমে প্রবেশ করতে নেই জানো না? কমন সেন্সের অভাব। গেট আউট। রুমে প্রবেশ করেই দুজনকে অমন পরিস্থিতিতে দেখে বর্ষাও বেশ অস্বস্তিতে পড়ে। সে কিছু বলবে এর আগে ভোর নাকের পাটা ফুলিয়ে বলে, মাকে বকছো কেন? আমি এনেছি মাকে। মাকে একটুও বকবে না। পাতা এপাশ ফিরে শান্ত চোখে ভোরের দিকে চায়। ভোরের নজরে পাতা পড়ে না। অরুণ গম্ভীর গলায় বলে, আচ্ছা বকলাম না। ভোর, এদিকে এসো। অসুস্থ শরীর নিয়ে এভাবে দৌড় ঝাঁপ দেয় কেউ? ভোর এগিয়ে যায় বর্ষার হাত ধরেই। ও আবু,
আমি একটু মার সাথে নানু বাড়ি যাই। প্লিজ আব্বু, প্লিজ। অরুণ কপালে গাঢ় ভাঁজ ফেলে বর্ষার দিকে চায়। বর্ষা ভোরের মাথায় হাত বুলিয়ে খানিক অনুনয়ের স্বরে বলে, না করো প্লিজ। কাল ভোরে আমাদের ফ্লাইট। আগামী 4-5 বছরেও আসা হবে না। এই মাত্র কয়েক ঘন্টার জন্য নিয়ে যাব। বাবা মাও দেখতে চেয়েছে। প্লিজ অরুণ, আমি ওর যথেষ্ট খেয়াল রাখব। পাতার মনটা দুরু দুরু করে। সে চায় না ভোর ওনার সাথে যাক। সে অরুণের দিকে চায়। লোকটা যেন মানা করে। অরুণের কপালের ভাঁজ শিথিল হয়। তো এসব ইমোশনাল কথা বলে ছেলেটাকে রাজি করিয়েছ? ছেলে ভুলতে পারে আমি না। ভোর কোথাও যাচ্ছে না। না মানে না। পাতার মুখ উজ্জ্বল হয় খানিক। তবে ভোর দৌড়ে এসে অরুণের হাত ঝাঁকিয়ে অনুরোধ করে বলে, আব্বু প্লিজ। আমার না ওই নানু বাড়ির কথা একটুও মনে নেই। আমি যাব আর এখনই আসবো। একটু যেতে দাও না, প্লিজ। অরুণ কঠোর গলায় বলে, কানে শুনতে পাও না? না বলেছি। অসুস্থ শরীরে মার না খেতে চাইলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ো। যাও। ভোরের চোখ ভরে ওঠে নিমিষেই। নাকের পাঠা ফুলিয়ে ফুপিয়ে ওঠে। বাবার হাত ছেড়ে পাতার হাত ধরে বলে, ও আম্মু, আব্বুকে বলো না রাজি হতে। আমি এইটুকু যাব। প্লিজ। আমার না খুব করে যেতে ইচ্ছে করছে। একটু বলো না আব্বুকে। প্রতিবারের মতো এবার আর ভোরের ক্রন্দনরত মুখটা দেখে ইচ্ছে হয় না তার জেদের জন্য আপিল করতে। সে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, অসুস্থ না তুমি? অন্য কোন দিন যেও। ভোরের চোখ এবার বাঁধন ছাড়া হয়। পাতার হাত ছেড়ে বর্ষার কাছে যায়। পাতার বুকটা কেঁপে উঠল নিমিষেই। সে ঢোক গিলে। বর্ষা এবার অরুণকে বলে, অরুণ, আমি বরুণকে নিয়ে হারিয়ে যাব না। সহি সালামত তোমার কাছেই ফিরিয়ে দিব। একটু সময় আমার ছেলেটার। ভোর আমার ছেলে। শুধু আমার। ও কোথাও যাবে না। তুমি যেতে পারো এখন। হুঙ্কার দিয়ে বলে অরুণ। বর্ষা দমে যায় না। সেও চিল্লিয়ে বলে, তুমি বোধহয় ভুলে যাও ভোরের জন্মদাত্রী মা আমি। ওর উপর আমারও অধিকার আছে। ছেলেটা আমার সাথে যেতে চায়। আমি নিয়ে যাবই। জন্ম দিলেই মা হয়। হবে হয়তো। তবে মমতাময়ী না। এটা তো ভোরের দুর্ভাগ্য যে তুমি তার জন্মদাত্রী। দুধের বাচ্চাকে রেখে যাওয়ার সময় মাতৃত্ব কোথায় গিয়েছিল? এখন হঠাৎ এত দরদ ভালোবাসা উতলে উতলে পড়ছে। থাক পুরনো কথা। দেখি তোমার কত বড় স্পর্ধা। নিয়ে গিয়ে দেখাও। এবার শান্ত সুর অরুণের। ভোর সেই কখন বর্ষার কোমর জড়িয়ে মুখ লুকিয়ে নিয়েছে। সে মায়ের সাথে যেতে চায়। মা অনেক দূরে যাবে বিমানে চড়ে। অনেক বছর আসবে না। তাই সে একটু মায়ের সাথে সময় কাটাতে চায়। বর্ষা ভোরকে কোলে তুলে নেয়। দেখি কিভাবে আটকাও। ভোর, একেবারে ছোট বাচ্চা তুমি নও। আম্মু চাই। আম্মু চাই। এনে দিইনি। তোমার আম্মু কম ভালোবাসে তোমায়? তারপরও এর কাছে কেন যেতে হবে তোমার? অরুণ সতার আপন বলে একটা কথা আছে। আশা করি এ বিষয়ে তোমার থেকে ভালো কেউ জানে না। তাচ্ছিল্যভাবে বলে বর্ষা। অরুণ পাতা দুজনেই যেন নিষ্প্রভ প্রদীপের আলোর মতো নিভে গেল। অরুণ এগিয়ে যায়। বর্ষার সম্মুখীন হয়ে ভোরকে বলে, ভোর, তুমি যেতে চাও? ভোর কোনই ভাঁজ করে চোখ ডলে বলে, আব্বু, একটু গেলে কি হবে? কিছু না। আসো আমি রেডি করিয়ে দিচ্ছি। বর্ষা, ভোর, পাতা তিনজনেই অবাক হয় ঢের। ভোর উজ্জ্বল লেচনে জিজ্ঞেস করে, সত্যিই আব্বু? অরুণ মাথা নাড়ল। ভোর খুশি হয়ে হাত বাড়িয়ে দিলে অরুণ কোলে তুলে নেয়। ছেলেকে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, পাতাবাহার, ঘর থেকে জঞ্জাল বের করো। ফাস্ট। পাতার অধরকোণে হাসির রেখা দেখা যায়। এই নাক উঁচু ম্যানারলেস কপট লোকটার চাল বুঝতে বাকি নেই। বর্ষা আহাম্মক হয়ে দাঁড়িয়ে। পাতা গলা খাকারি দিয়ে বলে, ঝাড়ু আনবো। ওই ওই জঞ্জাল পরিষ্কার করতে। বর্ষা কটমট করে পাতাকে চোখ রাঙিয়ে হনহন করে বের হয়ে যায়। তার বোঝা উচিত ছিল অরুণ সরকার কখনোই বরুণকে নিয়ে যেতে দেবে না। বর্ষা বেরিয়ে যেতেই পাতা দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। তার জীবন নাটক সিনেমার থেকেও কোনো অংশে কম নয়। তবে ছোট ভোরের উপর তার বেশ অভিমান হয়। সে যখন কোন বাচ্চাকে কখনো আদর করে নবাব গাল ফুলিয়ে বসে থাকবে আর এখন মাকে পেয়ে আম্মুকেই ভুলে গেল। বিছানায় গাল ফুলিয়ে বসে আছে আনিকা। পাশে রূপ আনিকার পুতুল হাতে বসে আছি। শুধু বসেই ক্ষান্ত হয়নি। পুতুলের নাক মুখে পুরে কামড়ে দিচ্ছে আর খিলখিলিয়ে হাসছে।
তার হাসিতে আনিকা বিরক্ত হয়ে ধুম করে কিল বসিয়ে দেয়। ব্যাস রূপের রেডিও বেজে উঠল। আরিয়ান ছেলের কান্না শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কোলে তুলে নিয়ে বলে, কি হয়েছে আমার বাবাটাল? কোলে লে কাঁদে না। আনি মা কি হয়েছে? কাঁদছে কেন? রূপাও করে অভিযোগ জানায়। আরিয়ান কিছু বোঝে না, তবে হেসে ছেলের গালে মুখে চুমু দিয়ে বলে, বকে দেব। বাবা হাসো তো। রূপ হাসে না, ঠোঁট উল্টিয়ে আনিকার দিকে তাকায়। আরিয়ানও তাকায়। মেয়েকে চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকতে দেখে বলে, আনিমা, কি হয়েছে? এভাবে গাল ফুলিয়ে রেখেছো কেন? ভোর এসেছে, দেখা করনি? ভোর যাব বলে তো কাল থেকে পুরো বাড়ি মাথায় তুলছিলে। এখন ভোর তো এসে গেছে। আনিকা গাল ফুলিয়ে রেখে বলে, গিয়েছিলাম আমি ওই পচা ভোরের কাছে। ও পচা চাচিমনির সাথে কথা বলছিল। আমার কথা শুনলই না। ওর সাথে আর কথা নেই। আরিয়ান ছেলেকে শূন্যে ছুঁড়ে আবার ধরে। রূপ খিলখিল করে হাসে, কান্না ভুলে। আরিয়ান মেয়ের উদ্দেশ্যে বলে, ওই মহিলা চলে গেছে সেই কখন? এখন দুপুর হতে চলল। সত্যিই চলে গেছে? কৌতূহল মনে প্রশ্ন আনিকার। আরিয়ান মাথা নাড়তেই আনিকা দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। উদ্দেশ্য ভোরের সাথে কথা বলা। সে দৌড়ে ভরদের রুমে যায়। ধরাম করে দরজা খুলে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ভোর, বড় চাচিমনি, তোমরা ঠিক আছো? পাতা ঘাড় ফিরিয়ে আনিকার দিকে চায়। হাফ প্যান্ট ও ফ্রক পরে মাথায় রং বেরঙের ক্লিপ লাগানো এক আদুরে মিষ্টি মেয়ে। পাতা মুচকি হেসে বলে, একদম, আসো। আনিকা এগিয়ে আসে। পাতা তাকে বিছানায় বসিয়ে দেয়। ভোর কম্বল থেকে মুখ বের করে একবার দেখে নিয়ে আবার লুকিয়ে পড়ে। সে সবার সাথে রাগ করে আছে। আব্বু তখন তাকে বোকা বানিয়েছে। তাকে রেডি করানোর কথা বলে নিয়ে যায়। রেডি হয়ে ভোর এসে মাকে পায়নি। আম্মু বলেছে সে নাকি চলে গেছে। কিন্তু ভোর জানে মা যায়নি। আব্বু পাঠিয়ে দিয়েছে। পাতাও আনিকা ভোরকে ডাকে। ভোর সাড়া দেয় না। পাতা দীর্ঘশ্বাস ফেলে। রেডা হয়ে মাকে না পেয়ে ভোরের সে কি কান্না থামানোই যাচ্ছিল না। অরুণ জোরে এক ধমক দিয়ে বলেছিল, এই চুপ। আরেকবার আওয়াজ হলে রেখে আসবো ওই মহিলার কাছে। একেবারের জন্য। আর আনবো না। তখন থেকো মায়ের কাছে। তখন ভোরের কান্নার আওয়াজ থেমে যায়। সে মায়ের সাথে থাকতে চায়নি তো। সে মাকে ভালোবাসলেও মা তো তাকে ভালোবাসে না। তবে সে শুধু একটু সময় কাটাতে চেয়েছিল। সে আব্বু আম্মুর সাথেই থাকতে চায়। আব্বু তাকে ওখানে রেখে আসার কথা বলতে পারল। আব্বু তুমি মিথ্যুক। বলেছিলে যেতে দিবে। কখন বলেছি? আমি শুধু বলেছি আসো, রেডি করিয়ে দিচ্ছি। ভোর তখন বিছানায় উঠে আপাদমস্তক কম্বলে মুড়িয়ে নেয় নিজেকে। কারোর সাথেই কথা বলছে না। আসমা বেগম, আদুরি, সাবিনা চৌধুরী, আভারি এসে ডেকে গেছে, কথা বলেনি। এমনকি পাতার সাথেও না। পাতা তখন থেকেই ভোরকে ডাকছে। এটা ওটা বলে বোঝাতে চেষ্টা করছে। ভোর শুনছে, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। অরুণ সরকার কিন্তু একবারও ডাকেনি। পাতা জানে লোকটা এসে একটু আদর করে ডাকলেই ভোর উঠবে। কিন্তু লোকটাও আরেক জেদের খাম্বা। সেই যে বেরিয়েছে, আসার নাম ডাক নেই। আনিকা ভোরের কমফোর্ট টেনে ধরে। ভোর শক্ত করে ধরে রাখে, ছাড়ে না। আনিকা বিরক্ত হয়ে বলে, উফ চাচিমনি, ছাড়ো তো পচা ভোরকে। তুমি যখন আমাকে, রূপকে আদর করো তখন ভোর কেমন করে? তাহলে আজ ভোর ওর ওই পচা মায়ের সাথে কথা বলেছে, আদর করেছে। তুমিও ওর সাথে রাগ করে থাকো। কথা বলো না। তখন বুঝবে মজা। পাতা আনিকার গাল জোড়া টিপে দিয়ে কপালে চুমু দেয় সশব্দে। ভোর গাল ফুলিয়ে কান খাড়া করে রাখে। তার আম্মুকে পচা বুদ্ধি দিচ্ছে শয়তান আনিকা। ভোর কমফোর্ট প্যাচিয়েই গড়াগড়ি খায় বিছানায়। পাতার অবস্থান বুঝতে পেরে পিঁপড়ের মতো গুটি গুটি করে পাতার কোলে মাথা রাখে। হাত বাড়িয়ে আনিকার হাতে জোরে চিমটি কাটল। আনিকা চেঁচিয়ে উঠল সাথে সাথেই, দুষ্টু ভর! চাচিমনি, তুমি ওকে সরিয়ে দাও তো। ওর সাথে একটুও কথা বলবে না। পাতা সত্যিই সরিয়ে দেয় ভোরের মাথা তার কোল থেকে। এ পর্যায়ে ভোর কষ্ট পায়। কমফোর্ট সরিয়ে দিয়ে গম্ভীর মুখে বলে, বলতে হবে না কথা। ভোর আরেকটু বড় হলেই চলে যাবে এখান থেকে। ভোরের কারোর দরকার নেই। তাই নাকি? ভোর বাবার গলা শুনে গোল গোল চায়। ঝাঁপিয়ে পড়ে পাতার উপর। গলা জড়িয়ে কাঁধে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলে, শুধু আম্মু হলেই হবে। আব্বু দুষ্টু।
আম্মু তুমি আর আমি চলে যাব এখান থেকে। আচ্ছা। পাতা আচ্ছা বলে ভোরের পিঠে আস্তে করে চাপড় দিল। অধরকোণে হাসির রেখা ফুটে উঠলেও আখি যুগল ভরে গেছে। বর্ষা নামক মহিলার কাছে যাওয়ার পরে এই প্রথম তার বুকে এলো। পাতা বোধ করি জানে প্রাণ ফিরে পেল। সাথে এটাও ঠাহর করতে পারল বাচ্চাটা তার হৃদকুঠিরে কতটা জুড়ে আছে। অরুণটি টেবিলে ট্রে রাখে। ট্রেতে খাবার সরঞ্জাম। গরম ভাত সাথে শিং মাছের ঝোল। বড় রুই মাছের ডিম ভুনা। রুই মাছের বড় মাথা। সে প্লেটে ভাতসহ মাছ নিয়ে বিছানায় বসে। মাছের কাঁটা বেছে নিয়ে বলে, কে কোথায় যাবে দেখা যাবে। আমি মেয়ে পছন্দ করে রেখেছি। কালই গিয়ে বিয়ে পড়িয়ে ছেলের বউকে নিয়ে আসব। লাল টুকটুকে বউ রেখে সে কোথাও যেতেই পারবে না। আনিকা হুহা হা করে হেসে ওঠে। ভোরের বউ। চাচু সত্যিই কাল ভোরের বিয়ে। ভোর গাল ফুলিয়ে পাতার গলা ছেড়ে আনিকার চুল টেনে ধরে। জোরে না, আবার আস্তেও নয়। আনিকা চেঁচিয়ে উঠল। ভোরের কপালে আবার ধমক জোটে। ভোর পাতার কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, আম্মু, কেউ ভালোবাসে না আমায়। আমি বিয়ে করব না। আব্বুকেই বলো বিয়ে করতে। অরুণ মুচকি হাসল। পাতা কটমট করে চায়। বিয়ের কথা শুনে কি লোকটার মনে লাড্ডু ফুটল। সে ভোরকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবা মজা করছে তো। এত ছোট বাচ্চা বিয়ে করে। বিয়ে করতে 21 বছর হতে হবে। তুমি তো সবে 6 বছর একদিন। 21, 22, 24 আমি কখনোই বিয়ে করব না। না মানে না। চিল্লিয়ে বলে ভোর। আনিকা তার চিল্লাচিল্লিতে হেসে কুটি কুটি। ভোর তার হাসি দেখে আরো রেগে যায়। পাতা তার মাথায় হাত বুলিয়ে শান্ত করে। কেন বিয়ে করবে না? ভোর পাতার দিকে পিটপিট করে চায়। নাক টেনে বলে, বিয়ে করলে সবাই লজ্জা দিবে। পাতা ফিক করে হেসে দেয়। আনিকা তো কংস মামার মতো করে হাসছেই। অরুণও হাসে শব্দহীন। ভোর আরো লজ্জিত হয়। দুহাতে নাক মুখ ঢেকে নিয়ে বলে, তোমরা একটুও ভালো না। শুধু শুধু ভোরকে লজ্জা দিচ্ছ। পাতা হাসি থামিয়ে বলল, আচ্ছা আর দিব না লজ্জা। এখন ওঠো তো ভোর। ভোর উঠে পাতার কোলে বসে। অরুণ ভাতের লোকমা মুখে দেয়। ভোর অন্যদিকে তাকিয়ে খাবার চিবোতে থাকে। কথা বলবে না বাবার সাথে। অরুণ আনিকার মুখে দেয় খাবার। আনিকা হাসি মুখ নেয়। পাতার বাড়ি এলে পাতা হা করে না। ঠোঁটে ঠোঁট চেপে বসে থাকে। অরুণ শান্ত চোখে চেয়ে থাকে। পাতা বাহার। খাওয়ার সাথে কিসের গোসা? হা করো। পাতা বাচ্চাদের দিকে চায় আর চোখে। দুজনেই তার দিকে তাকিয়ে আছে। পাতা হা করে। অরুণ তার মুখ ভর্তি ভাত দিয়ে বলে, আমি খুবই বাজে একজন মানুষ। খুবই বাজে। এখন কি আর করার, তোমাদের কপাল খারাপ তাই আমার ঘরে অবস্থান করছো। এর থেকে তো নিস্তার পাওয়ার কোনো অবকাশই নেই। এই বাজে লোকটাকেই সহ্য করতে হবে সারাটা জীবন। আনিকা এগিয়ে এসে অরুণের গাল জোড়া টেনে দিয়ে বলে, বড় চাচু তুমি খুব 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 ভালো। ইজ তো রয়েস্ট চাচু ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ আনিবুড়ি। আনিকা অরুণের গালে চুমু বসিয়ে দিয়ে নিজ স্থানে বসে পড়ল। ভোর আর পাতা আর চোখে তাকিয়ে তাদের দিকে। অরুণ ভোরের মুখে খাবার দিয়ে বলে, কলিজা, সব সময় জেদ করো তুমি। পরে বকলে আমার দোষ। ভোর খাবার গিলে ঘাড় মুড়িয়ে আম্মুর দিকে তাকিয়ে বলে, আমি জেদ করি? একটু গেলে কি হতো? যে ভালোইবাসে না তার সাথে কেন যাবে? ভোর মুখটা মলিন দেখায়। বাবার দিকে তাকিয়ে বলে, আমি তো ভালোবাসি। অরুণ আর একটা শব্দও উচ্চারণ করে না। বাসুক ভালো। সে তো আর থামাতে পারবে না। অরুণ পাতার দিকে তাকায়। মেয়েটার মুখটা মলিন হয়ে গেছে নিমিষেই। মলিনতার কারণ বুঝতে সময় লাগে না। ভোর বাবার নজর দেখে নিজে ঘাড় মুড়িয়ে আম্মুর দিকে চায়। পাতা অধর বাঁকিয়ে হাসে। কিন্তু সেই হাসিতে যেন দ্যুতি ছড়িয়ে পড়ছে না। ভোর পাতাকে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি মন খারাপ করেছ। ভোর তোমাকেও অনেক ভালোবাসে। আমি মাকে একটু একটু ভালোবাসি, তোমাকে অনেক অনেক ভালোবাসি। সত্যিই বিশ্বাস করো। মন খারাপ করিনি তো। আমি জানি ভোর আমাকে অনেক ভালোবাসে। তবে মাকে পেলে আম্মুকে ভুলে যায়। থাক সেটা কোনো ব্যাপারই না। ভোর পাতাকে ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, ভোর একটুও ভুলে যায়নি তার আম্মুকে। সত্যিই বলছি। আম্মুকে কখনো ভোলা যায় নাকি? হুম। পাতা মুচকি হেসে মাথা নেড়ে বলল, যায় না। কখনো না। ইজ তো রয়েস্ট। ভোরের আম্মু ইজ দ্য বেস্ট। আই লাভ ইউ আম্মু। পাতা তার মাথার চুল এলোমেলো করে দিয়ে হাসে।
ভোর উঠে দাঁড়িয়ে পাতার গালে কপালে চুমু খায়। পাতার মন খারাপের রেশ। হালকার উপর ঝাপসা অভিমান। সব উবে যায় কর্পূরের মতো। বর্ষা ভোরের মা। ভোর ভালোবাসতেই পারে। এতে কোন দোষ নেই। মোদ্দা কথাটা হলো বর্ষা তাদের জীবন থেকে অনেক দূরে। ফিরে আসার চান্স শূন্যের কোঠায়। অরুণ আস্তে ধীরে সবটুকু খাবার খাইয়ে দেয় তিনজনকে। খাওয়া শেষে ওষুধপত্র খাইয়ে দিয়ে সব গুছিয়ে নিয়ে নিচে যায়। আনিকা অরুণের সাথেই বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে আরিয়ানকে দেখে সে বাবা কাছে যায়। অরুণ সব কিচেনে রেখে নিজেও ডাইনিং টেবিলে বসে। সুফিয়া তার প্লেটে খাবার দেয়। অরুণ আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, রুবি অফিসে? হম। সে তো অফিস জয়েন করে স্বামী বাচ্চা ভুলতে বসেছে। হাসতে হাসতে বলে আরিয়ান। প্রত্যুত্তরে অরুণ মুচকি হেসে খাবার মুখে নেয়। ও কাজে খুবই আগ্রহী। সে যা বিড়ালটিকে ওষুধ লাগিয়েছে কে? আদুরি এবার হাসি মুখে বলে, আমি পশু হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তারাই ওষুধ লাগিয়ে দিল। টিকাও দিয়েছে। থ্যাঙ্কস আদু। আদুরি মুচকি হেসে বলে, মেনশন নট বিগ ব্রো। আরও টুকটাক কথার মাঝেই অরুণ খাওয়া দাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে নেয়। সবার থেকে বিদায় নিয়ে রুমে রওনা হয়। রুমে প্রবেশ করে অরুণের কপালে ভাঁজ পড়ে। কেউ নেই তো। সে ওয়াশ রুমে বেকনিতে খুঁজে পায় না। বেলকনির সেই ছোট দরজা খুলে উকি দিতেই নজরে আসে দুজন। নিশ্চিন্ত মনে ঘুমুচ্ছেন তার চড়ুই জোড়া। অরুণের অধরকোণে মিষ্টি হাসির ডালপালা ছড়িয়ে পড়ে। সে কতক্ষণ তাকিয়ে দেখে। ভোর পাতার দিকে পিঠ করে পাতার একটা হাতের উপর মাথা রেখে শুয়ে আছে। আর পাতা হাত পা গুটিয়ে শুয়ে আছে, তার শারীর অবস্থা যাচ্ছে তাই। অরুণ রুমে ফিরে আসে। দরজা বন্ধ করে বিছানা থেকে কমফোর্ট নিয়েও ঘরে যায়। দুজনের গায়ে জড়িয়ে আধখোলা পর্দা বন্ধ করে দেয়। বাইরের আলো আর গ্লাস ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না। অরুণ ফ্লোরে পাতানো বিছানায় বসে। ঝুঁকে ছেলের কপালে চুমু দেয়। এরপর গায়ে টি শার্ট খুলে পাতার ওপাশে গিয়ে তারই বালিশে মাথা রেখে কমফোর্টের ভিতর গা এলিয়ে দেয়। ভোরের মাথার নিচ থেকে সন্তর্পণে পাতার হাতটা বের করে পাতাকে সোজা করে শুইয়ে দেয়। কপালে পরপর ছোট ছোট চুমু দিয়ে গায়ে জড়িয়ে থাকা এলোমেলো আঁচল সরিয়ে দেয়। সেথায় মুখ গুজে উন্মুক্ত উদরে বলিষ্ঠ হাত রাখল। পাতার হালকা ঘুম ছুটে যায় নিমিষেই। তার নড়াচড়ায় অরুণ বিরক্ত হয়ে বলে, পাতাবাহার, ডোন্ট ডিস্টার্ব মি। ঘুমোবো আমি। পাতা নড়াচড়া থামিয়ে দেয়। কিছু পল চুপচাপ থেকে ঝটকায় অরুণকে সরিয়ে দিয়ে এপাশ ফিরে শুয়ে পড়ল। অরুণ বালিশবিহীন বেশ সময় শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর উঠে টি শার্ট গায়ে গলিয়ে বেরিয়ে যায় রুম থেকে। পাতা তাকিয়ে থাকে তার প্রস্থানের দিকে। লোকটা রেগে গেল। তার ওভাবে সরিয়ে দেয়া মোটেই ঠিক হয়নি। লোকটা কষ্ট পেয়েছে বোধহয়। পাতার ঘুম হাওয়া হয়ে যায়। মাথায় একরাশ চিন্তা ঘুরপাক খায় লোকটাকে ঘিরে। অরুণ মাথা ঠান্ডা কর। এভাবে উত্তেজিত হয়ে পড়লে পরে হিতে বিপরীত না হয়ে যায়। আমাদের কাছে কিন্তু এখনো সলিড প্রমাণ নেই। শুভর কথায় অরুণ যেন ক্ষেপে যায়। টেবিলের উপর রাখা কলমদানি ছুঁড়ে ফেলে ফ্লোরে। রাগে গোজগোজ করতে করতে হিসহিসিয়ে বলে, সলিড প্রমাণের নিকুচি করেছে। একবার ওকে হাতের কাছে পাই, ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পিস পিস করে কুকুরকে খাওয়াবো। শালা। ওর কত বড় কলিজা, আমার কলিজার দেহ ক্ষতবিক্ষত করে। ওর কলিজা ভুনা করে ওকেই খাইয়ে দিব। অরুণের মুখশ্রী রাগে লাল হয়ে আছে, কপালের প্রত্যেকটা শিরা উপশিরায় যেন ক্ষোভ প্রকাশ করছে। হাত মুঠো করে কাঠের টেবিলে সজোরে আঘাত করে। উপস্থিত বন্ধুরা সবাই অরুণ সরকারের রাগের সাথে পরিচিত। যেখানে অরুণ সরকারের কলিজায় আঘাত করবে আর সে চুপ করে বসে থাকবে, সেটা বড্ডি বেমানান। তাদের কাছে অরুণের এমন বিহেভিয়ার ডাল ভাত। রাসেল গালে হাত দিয়ে বসে অরুণের দিকে তাকিয়ে আছে। একটু আগেই এসেছে তারা। বাড়ির গেটের সিসিটিভি ফুটেজ। গেটের আশপাশের দোকান, বাসাবাড়ির গেটের সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে অরুণ নিজেই। বন্ধুদের নিয়ে গতকাল সহ বেশ কয়েকদিনের ফুটেজ মনোযোগ সহকারে দেখে মাসখানিক হবে একটা কালো গাড়ি সরকার বাড়ির কিছুটা দূরে প্রায়ই দেখা যায়। গাড়ি থেকে কিছু লোককে মাথায় ক্যাপ, চোখে কালো চশমা ও মাস্ক পরে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখা যায়। মাঝে মাঝে তাদের সাথে দুটো কুকুর দেখা যায়। তাদের মধ্যে একটা লোক দারোয়ানের সাথে অনেক আলাপ সালাপ করে। চা বিড়ি সিগারেট খায়। অরুণের চোয়াল শক্ত হয়।
লোকটাকে চিনতে অরুণ ও রাসেলের বেশি অসুবিধা হয় না। এত শুক্লা মণ্ডলের ছেলে, নামটা মনে নেই তাদের। গতকালের ফুটেজ অরুণ সবটা দেখে কিভাবে একটা লোক কুকুরগুলোকে ফোন বের করে ছবি দেখালো, ভিতরে প্রবেশ করালো, সব দেখে অরুণ ভয়ঙ্করভাবে রেগে যায়। ল্যাপটপ ছুঁড়ে ফেলে ফ্লোরে, সেটা ভেঙে দু টুকরো হয়ে গেছে সাথে সাথেই। রাসেল গাল থাকা হাত সরিয়ে আড়মোড়া ভেঙে সোজা হয়, হামি তুলে অরুণের উদ্দেশ্যে বলে, ওরু কুল ম্যান, এত হাইপার হলে হবে? একটু ঠান্ডা মাথায় ভাব, ওই শুক্লা আর ওর ছেলের দ্বারা এত কিছু ঘটানো সম্ভব? ট্রেইনড কুকুর, এত প্ল্যান আদৌ ওদের মতো ছোচা কুকুরের মাথা থেকে বেরোবে? শুভ, জীবন, ফয়সাল, দীপ্ত ভাবনায় পড়ে। কথা সত্য, তাহলে এসবের মাস্টার মাইন্ড কে? অরুণ লম্বা শ্বাস টেনে নিজের রাগকে নিয়ন্ত্রণে আনে, মাথা ঠান্ডা রেখে স্বাভাবিক রাশভারী গলায় বলে, আরেকটা জানোয়ার পিটিয়েছিলাম না, আলম। ওর ছেলে কি যেন নাম, আবাল না আকাশ? ওই এসবের মাস্টার মাইন্ড। রাসেল মুচকি হেসে উঠে দাঁড়ালো, অরুণের পাশে টেবিলের উপর বসে অরুণের চুলগুলো মুঠোয় ভরে টানাটানি করে বলে, ঠিক ধরেছিস, আমার এক টিম আছে, সাম কাইন্ড অফ গোয়েন্দা টাইপ, টোটালি ব্যাকডোর। আমি ওদের সাথে কথা বলে মামলাটা দেখছি। তুই আগে পাকনামি করিস না, ওরাও কম ডেঞ্জারাস না। তোর কথা বাদ দিলাম, তোর পরিবারের সেফটির একটা ব্যাপার আছে না? তাই একটু চুপ থাক দুটো দিন, ওদের তোর হাতেই তুলে দিব। অরুণ ভাবে, কথাটা মন্দ নয়। নিজের চুলের মুঠো থেকে রাসেলের হাত ঝটকায় সরিয়ে দিয়ে বলে, ঠিক আছে, যতদিন না ওদের জামাই আদর করতে পারছি ততদিন এই অরুণ সরকার শান্তিতে বসতে পারবে না। রাসেল, ওই বাচ্চাদের আমার হাতে তুলে দিতে হবে, এরপর আর তোর টিম নাক গলাতে পারবেন না বলে দিলাম। রাসেল আরুণের পিঠ চাপড়ে হেসে বলে, তা তো একটু গলাবেই, আইনের লোক কি না? এই খুনটুনের কথা ভাবলে ছেড়ে ফেল, মেরে ফেলার মধ্যে কি মজা বন্ধু? মজা তো কেটে কাটা ঘায়ে মরিচের গুঁড়া ছিটানোর মধ্যে, ব্লেড দিয়ে ভালোবেসে আচর দেয়ার মধ্যেই। ছুরি দিয়ে হাতের আঙ্গুল। থেমে যায় অরুণ। কেউ দরজা খুলে ভিতরে প্রবেশ করে, সুফিয়ার হাতে খাবারের ট্রে। অরুণ ধমক দিয়ে বলে, নক করে ঘরে ঢোকা যায় না? হ্যাঁ। আরো কিছু বলবে পেছনে পাতাকে দেখে চুপ করে যায়। পাতার হাতে ও ট্রে, যাতে চা বিস্কিট। পাতার আগমন। অরুণের চুপ হয়ে যাওয়া দেখে অরুণের সব বন্ধুরা মিটমাট করে হাসে। পাতা ও সুফিয়া ভিতরে প্রবেশ করে, কিন্তু ট্রে কোথায় রাখবে বুঝতে পারে না। স্টাডি রুমে গোটা কয়েক কাঠের চেয়ার, একটা টেবিল, আর সব বুক শেলফ। চেয়ার টেবিল সবাই দখল করে রেখেছে। সুফিয়া একটা ফাঁকা চেয়ারে ট্রে রেখে বেরিয়ে যায়। ধমক শুনে তার 5 আত্মা শ্রাদ্ধ করতে বেরিয়েছে। এই বাড়িতে আসার পর সে এই লোকটার ধমক গুনে গুনে 7 বার খেয়েছে। প্রতিবারই তার ছোট রুহুটা ধক করে উঠেছে। তাই সে পুনরায় ধমক শোনার আগে কেটে পড়ে। পাতা এবার খেয়াল করে রুমের ফ্লোরে কলমদানি পড়ে আছে। রং, পেন্সিল, কলম হাবিজাবি ফ্লোরে ছিটিয়ে পড়ে আছে। কর্নারের দিকে লোকটার ল্যাপটপ পড়ে আছে 2 টুকরো হয়ে। পাতার কপালে ভাঁজ পড়ে, কি হয়েছে এখানে? পাতা অরুণের দিকে তাকায়। লোকটা তার দিকেই তাকিয়েছিল, তার তাকানোয় নজর লুকিয়ে নেয় সাথে সাথেই। পাতাও নজর সরিয়ে নেবে, হঠাৎ খেয়াল করে লোকটার হাতের আঙ্গুলগুলো লাল জখমের ন্যায় হয়ে আছে। পাতা উদ্বিগ্ন হয়, লোকটার কি হয়েছে? সাথে খানিক অস্বস্তিতে পড়ে, ট্রে কোথায় রাখবে? সবাই এরকম সাইলেন্ট মুডে আছে কেন? অরুণ রাসেলকে ইশারা করে টেবিল থেকে নামতে। রাসেল অরুণের কাঁধ শক্ত করে ধরে তার কোলের উপর বসে পড়ল। পাতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে দুজনকে। মনে হচ্ছে কপত কপতি রোমান্টিক মুডে একজন আরেকজনের কোলে বসে আছে। পাতার হাতের ট্রেতে থাকা চায়ের কেতলি ঝন ঝন শব্দ করে নড়েচড়ে ওঠে। সাথে চায়ের কাপ। পরে বুঝতে পারে তার হাত কাঁপার দরুন ওগুলো নড়ছে। কিন্তু কথা হলো, পাতার হাত কাঁপছে কেন? জীবন, ফয়সাল ও দীপ্ত হুহা করে হেসে উঠে। শুভর মুখেও চাপা হাসি। অরুণ বিরক্তিকর কণ্ঠে বলে, উঠো। রাসেল ওঠে না। অরুণের গাল জোড়া টেনে পাতাকে চোখ টিপে দেয়। পাতার হাত থেকে ট্রে পড়তে নিবে, শুভ ধরে। ট্রে নিয়ে টেবিলের উপর রাখে। অরুণ আর চোখে সবটা খেয়াল করে। জীবন গলা খাকারি দিয়ে বলে, পিচ্ছি ভাবি, এসব তো কিছুই না। আরো কত কিছু চলে দুজনের মাঝে। পাতা গোল গোল করে তার দিকে চায়।
রাসেল অরুণের কোল থেকে উঠে এসে জীবনের পিঠে লাগায়। জীবন পিঠ ডলে বলে, সত্যি কথা বলেছি, আর অমনেই ছাদ করে উঠেছে। এদের দুজনের গলায় গলায় ভাব। ভার্সিটি লাইফে কোনো কপট যুগলও এত চিপকাইতো না যতটা এরা দুজন চিপকে থাকতো। ফয়সাল কথা ঠিক না। পাতা গোল গোল করে ফয়সালের দিকে চায়। ফয়সাল শয়তানি হেসে মাথা নেড়ে বলে, ঠিক। আমাদের সময়ের আরেকটা ফেমাস জুটি অরু রাসেল। অরুণের মুখটা দেখার মতো হয়েছে। তবে সে চুপচাপ বসে থাকে। রাসেল দুটোকে কয়েক ঘা লাগিয়ে তবেই ক্ষান্ত হয়। পাতার দিকে তাকিয়ে বলে, গ্রুপের মধ্যে আমার আর অরুণের বোন তো বেশি। এরা সবাই হিংসে ও জলে পুড়ে এসব বলে। পাতার বেশ হাসি পায়। হাসি লুকিয়ে রাখাও দেয়। সে ফ্লোরে বসে রং পেন্সিল কলমদানিতে তলে। দীপ্ত হায় হায় করে ওঠে। আরে ভাবি, করছেনটা কি? উঠুন। অরুণ সরকারের কুইন আপনি, যাকে বলে মহারানী। আপনাকে এসব মানায় না। আমি তুললে কি হবে ভাইয়া? পাতার কথায় দীপ্ত মুচকি হাসল। পাতাও ভদ্রসুলভ হেসে ফ্লোর পরিষ্কার করে কলমদানি টেবিলে রাখে। অরুণের পাশের কর্নারে গিয়ে ল্যাপটপ তুলে অরুণের কোলে রাখে। সবাইকে চা নাস্তা নিতে বলে বেরিয়ে আসে। পাতা বেরিয়ে যেতেই অরুণ যেন আটকে রাখা শ্বাস টেনে নেয়। ফয়সাল ও জীবনের দিকে কটমট করে তাকিয়ে থাকে। হাত বাড়িয়ে বুকশেলফ থেকে বই বের করে জীবনের দিকে ঢিল ছুঁড়ে। জীবন ক্যাচ করে নেয়। বউ বেরিয়ে গেল অমনি আপন রূপে ফিরে এলি। শালা গিরগিটি। আও ফাও কথা বলে মাথা খারাপ করাস না। সিরিয়াস গলায় বলে অরুণ। জীবন থোড়াই কেয়ার করে। সে ট্রে থেকে সেমাইয়ের বাটি হাতে নিয়ে মুখে ভরে বলে, তোর আদরের বউকে শান্ত শিষ্টই ভাবছিলাম। কিন্তু গতরাত হাসপাতালে সে তো পুরাই টাইম বোম্ব বেরোলো। ঝাঁঝ আছে ভাই। অরুণ বিরক্ত হয়। পাতাকে নিয়ে এভাবে কথা বলা তার মোটেও ভালো লাগে না। ফয়সাল কাপে চা ঢেলে বলে, এখানে অরুণের দোষ আছে। বেচারিকে সবার সামনে কাল কিভাবে থাপ্পড় দিল। দোষী বানালো অথচ সে ইনোসেন্ট। মেয়েটা শান্ত প্রকৃতির, তাই ওটা রিয়েক্ট করেনি। অরুণ ঘাড়ে হাত রেখে মাথা এদিক ওদিক করে। রাসেল কপালে ভাঁজ ফেলে বন্ধুর পক্ষ নিয়ে বলে, এখানে অরুণেরও দোষ আমি খুঁজে পাই না। সবাই জানে অরুণ জান হারায় ছেলের উপর। ছেলেকে অমন অবস্থায় দেখে কারি বা মাথা ঠিক থাকে। পাতা মেয়েটা ভালো। ভরকে অনেক ভালোবাসে, স্নেহ করে অরুণ জানে। তাই তো অনুতপ্ত হয়ে সরিও বলেছিল। পাতার হাসপাতালে ওভাবে সবার সামনে সিন ক্রিয়েট করা মোটেই ঠিক হয়নি। অরুণ দীর্ঘশ্বাস ফেলে রাসেলকে কিছু বলবে এর আগে শুভ কঠিন গলায় বলে, তুই জীবনে অরুণের দোষ খুঁজে পাবিও না। শোন, একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে স্বামীর হাত ধরে নতুন জীবনে পদার্পণ করে। সে শতভাগ আশায় থাকে তার ব্যক্তিগত মানুষটা যেন সব সময় তার পাশে থাকে। তাকে বিশ্বাস করে, সাথে একটু সম্মান করে। অরুণ গতকাল কি করল? মেয়েটার সব আশা ভেঙে চুরমার করে দিল। সবার সামনে সপাটে চর বসিয়ে দিল। চরটা পাতার গালে না সম্মানে লেগেছে। কাল রাতে পাতা সিন ক্রিয়েট করলো, ওটা চোখে বাজলো, আর অরুণ সবার সামনে ওকে চর মারলো, ধাক্কা দিল, গলা চড়িয়ে কথা বলল। সেটা কি তবে? কথাগুলো চরম সত্য হলেও শুভর মুখ থেকে নিঃসৃত হওয়ায় মোটেও ভালো লাগলো না। কেন? শুভ পাতাবাহারের এককালের ক্রাশ ছিল, তাই। কি সব ছেলেমানুষি চিন্তা ভাবনা। অরুণ আওলা ঝাওলা চিন্তা ঝেড়ে নিয়ে খিটখিটে গলায় শুভর উদ্দেশ্যে বলল, সব আমার দোষ। আমি স্বীকার করছি। গলা জড়িয়ে মাফও চাইব। হয়েছে। এই টপিক অফ যা তোরা। নাস্তা পানি খেয়ে তাড়াতাড়ি কেটে পড়। তোদের সহ্য হচ্ছে না একটুও। ফয়সাল ছোট ছোট করে অরুণের দিকে তাকিয়ে দাঁত কপাটি বের করে বলে, ওটা গলা জড়িয়ে না, পা জড়িয়ে হবে। আর কাজের বেলায় কাজই কাজ, ফুরোলেই পাজি। বাহ অরু, যাব না কি করবি? ডিনার সেরে তবেই ফিরব। অরুণ বিরক্ত হয়ে তার দিকে তাকায়। বাকি সবাই হেসে ওঠে। তাদের হাসির শব্দে অরুণের বিরক্তের রেশ যেন তরতরিয়ে বেড়ে যায়। কেতলি থেকে কাপে চা ঢেলে নেয়। চা খেয়ে মাথা একটু ঠান্ডা করা যাক। এর মাঝে আরও একজোড়া পায়ের আগমন ঘটে স্টাডি রুমে। পরনে শুধু হাফ প্যান্ট। হাতে পায়ে অন টাইম ব্যান্ডেজ। শরীরের কিছু কিছু জায়গায় লালচে আঁচড়ের দাগ। সেখানে সাদা সাদা ক্রিম জাতীয় ওষুধ লেপটে আছে। হালকা গুলুমুলু ভোর সরকার একদিনের ব্যবধানেই যেন শুকিয়ে গেছে অনেকটা। ভোর একটা ছোট বাটিতে কিছু বরফ কুচি নিয়ে এগিয়ে যায় বাবার দিকে। আম্মু তাকে বরফ নিয়ে আসতে বলেছিল তার আব্বুর জন্য।
ভোর গাল ফুলিয়ে মানা করে সে পারবে না। আব্বুর সাথে তার আড়ি পাতা যখন বলে যে তার বাবা হাতে ব্যথা পেয়েছে, ব্যাস ভোরের মুখটায় বাবার জন্য উদ্বেগ ফুটে ওঠে। ভোর আর কিছু না বলে পাতার হাত থেকে বরফের বাটি নিয়ে স্টাডি রুমের দিকে রওনা হয়। উপস্থিত তরুণের বন্ধুরা ভোরের আগমনে খুব খুশি হয়। তবে ভোরের হাতে বরফ কুচি দেখে একে অপরকে ইশারায় কিছু বলে মিটিমিটি হাসে। তবে মুখে কিছু বলে না আপাতত। অরুণের মুখের সকল বিরক্তের রেশ নিমিষেই গায়েব হয়ে যায় ছেলের মায়ামো মুখটা দেখে। ভোর বাটিটা অরুণের কোলে রাখে। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে চায়ের কাপ রেখে ভোরকে কোলে নেয়ার জন্য উদ্যত হয়। ভোর কোলে ওঠে না। অরুণের বলিষ্ঠ হাতে পিঠ ওপিঠ করে ভালোভাবে পর্যবেক্ষণ করে। বা হাতের উল্টো পিঠে লাল হয়ে গেছে। ভোর হাতের মুঠোয় এক টুকরো বরফ কুচি তুলে বাবার হাতে ঘষে দেয়। অরুণের অধরকোণে হাসি ফুটে উঠল। ছেলের হাত থেকে ঠান্ডা বরফ কুচি নিয়ে বাড়িতে রেখে হাত জোড়ায় ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। দীপ্ত বাবা ছেলের আবেগপ্রবণ মুহূর্ত দেখে মোটেও আবেগপ্রবণ হল না। সেই টিপ্পনি কেটে বলল, যে বরফ এনেছে তার হাত জোড়ায় চুমুতে ভরিয়ে দিলি। আর যে সবটা খেয়াল করে বাচ্চাটাকে দিয়ে বরফ পাঠালো তাকে কি করবি? তোর না জানলেও চলবে। অরুণের ফতাফত জবাব। উপস্থিত সবাই ওহো বলে হেসে ওঠে। জীবন লজ্জার ভান করে বলে, কি আর করবে? চুমু দিতে দিতে বেচারি পাতাকে খাই। অরুণের চোখ রাঙানোতে থেমে যায় জীবন। তবে মুখে না বললেও ইশারা ইঙ্গিতে চোখে ঠোঁটের দুষ্টু হাসিতে সব বুঝিয়ে দেয়। অরুণ তার দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে ছেলেকে কোলে তুলে নেয় যত্ন করে। তবে গায়ের সাথে লেপ্টে নেয় না। ছেলের গায়ে ওষুধ লাগিয়ে দিয়েছে পাতাবাহার। ভোর বাবার কোলে বসে আবার বরফ হাতের মুঠোয় নিয়ে অরুণের জখমে ঘষতে থাকে। অরুণ এবার বাধা দেয় না। জীবন দুঃখী দুঃখী মুখ বানিয়ে বলল, ইস কত ভালোবাসা মিয়া বিবির। আর আমারটা মেরাই কুল পায় না, যত্ন নিবে কখন? ফয়সাল ও রাসেল হেসে ওঠে শব্দ করে। ছোট ভোর কিছু না বুঝেই হেসে দেয় তাদের সাথে। শুভ এসে ভোরের চুলগুলো এলোমেলো করে দেয়। অরুণের দিকে বিরক্তের সহিত তাকিয়ে বলে, এমন যত্নশীল সুন্দরী বউ বাচ্চা থাকতেও তোর মুখ রসকহীন। এই কোনো সমস্যা দেখা গিয়েছে? হরমোনজনিত? বন্ধু হই তোর, শেয়ার করতেই পারিস। অরুণ শানিত নজরে শুভর দিকে চায়। শুভসহ সকলের মুখেই চাপা হাসি। জীবন তো চুকচুক শব্দ করে বলে, বেচারি পাতার কপাল পুরল। অরুণ হার্বাল চিকিৎসা নিতে পারিস। একেবারে ঘোড়ার ভেজে। বাকিটুকু শেষ করে না। অরুণ চোখ বুজে নেয়। মুখটা তার অসম্ভব লাল হয়ে আছে। সে ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। স্টাডি রুমের বাইরে ছেলেকে রেখে দরজাটা আলগোছে লাগিয়ে দেয়। বন্ধু নামক শত্রুদের দিকে ফিরে দাঁত কপাটি পিষ্ট করে বলে, হয়ে যাক টেস্ট। ভোর দরজার দিকে কাদো কাদো চোখে চেয়ে থাকে। নাক টেনে ফোপাতে থাকে। আব্বু তাকে এভাবে বের করে দিল। সে আব্বুর উপর রেগে ছিল। তবু আব্বু ব্যথা পেয়েছে শুনে বরফ কুচি এনে লাগিয়ে দিল। আর আব্বু তাকে এভাবে বের করে দিতে পারল। সে রাগে পা দ্বারা ফ্লোরে সজোরে আঘাত করে হনহন করে চলে যায়। সিঁড়ি বেয়ে নেমে সোজা মিনুর ঘরে চলে যায়। মিনু ঘরে একলা বসে মিষ্টি খাচ্ছিল। আভারি এনে দিয়েছে এক হাঁড়ি মিষ্টি। 7 মাস চলছে তার। ইদানিং কিছুই খেতে পারে না। গন্ধ গন্ধ লাগে তার কাছে। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করে খুব। আভারিকে বললে এক হাঁড়ি এনে দিয়েছে। মাত্রই মিষ্টির হাঁড়ি নিয়ে বসেছে। দুটোর মতো খেয়েছে। ভোরকে হনহন করে আসতে দেখে মিনু আত্মহারা হয়ে ওঠে। ছেলেটার উপর দিয়ে কাল কি একটা ঝড় বয়ে গেল। ভোর চুপচাপ বিছানায় উঠে মিনুর সামনে বাবু হয়ে বসে। মিষ্টির হাঁড়ি দেখে গালটা আরেকটু ফুলিয়ে নিয়ে বলে, কেউ ভালোবাসে না ভোরকে? আব্বুও নাট। কিভাবে বের করে দিল আমাকে? কথা বলবো না একটুও? তুমিও ভালোবাসো না ভোরকে? আমি আবার কি করলাম ভোর বাবা? ভোর ফোঁস করে হাত বাড়িয়ে মিনুর বাড়ন্ত পেটে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, তোমার বাবু আসছে। তুমি শুধু তাকেই ভালোবাসো। তাকে পেয়ে আমাকে ভুলেই গেছো। মিষ্টি এনে লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। মিনু মুচকি হেসে ভোরের মুখে মিষ্টি তুলে দেয়। ভোর পুরোটি মুখে পুরে নেয়। তার ফুলো গাল ফুলে একাকার। মিনু তার কপালে চুমু দিয়ে বলে, ভোর বাবারে আমি অনেক ভালোবাসি। তাকে কি কইরে ভুইলে যাব? এই বাবুরে নিয়ে হাঁটবার পারি না। বসবার পারি না। সারাক্ষণ ঘরবন্দি থাকি।
তুমিও তো একটু দেখবার আসো না এই খালারে। ভোর কুটুর কুটুর করে চায়। সময় নিয়ে মুখের মিষ্টি চিবিয়ে চিবিয়ে গলাধঃকরণ করে। পাশে রাখা গ্লাস থেকে ঢকঢক করে পানি খায়। মিনু তার আঁচল দিয়ে সযত্নে মুখ মুছে দেয়। ভোর পুলকিত হেসে বলে, আব্বু বলেছিল তুমি অসুস্থ থাকো, তাই যেন তোমাকে বেশি করে ডিস্টার্ব না করি। তুমি আইলে আমার ভালো লাগে ভোর বাবা। মিনুর কথায় ভোর মিষ্টি করে বলে, তাহলে কিন্তু আমি বেশি বেশি আসবো। তোমার বাবুকে বলে দিও আমাকে দেখে হিংসে না করে। মিনু ভোরের গাল টিপে বলে সায় জানালো। ভোর মিনুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিনু মুচকি হেসে তার চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে থাকে। ভোর এটা ওটা বলে মুহূর্তেই মহল জমিয়ে নেয়। তার গল্পের মাঝে ৯৯টি অভিযোগ দায়ের করেছে বাবার নামে। বাবা কেন অল্প সময়ের জন্য মায়ের সাথে নানু বাড়ি যেতে দিল না, তাকে বোকা বানিয়ে লুকিয়ে রাখল, আবার একেবারে মায়ের কাছে রেখে আসার কথা কেন বলবে। ভোরের কষ্ট হয় এক কথা শুনলে। সে কি মায়ের সাথে একেবারে যেতে চেয়েছে নাকি? মা অনেক দূরে চলে যাবে তাই একটু যেতে চেয়েছিল। তারপর বলে কি না কালই বিয়ে করিয়ে বউ আনবে। ভোরের কি লজ্জা করে না? আব্বুকেই বিয়ে করতে বলিও। হম। আরো কত শত অভিযোগ তার। মিনু তার কথা শুনে হাসে। ভোর গাল ফুলিয়ে বলে, তুমি হাসছো খালা, তুমিও ভোরকে ভালোবাসো না? মিনু হাসি থামিয়ে স্বাভাবিক মুখে বলে, ভোর বাবা, তোমার মায়ের কথা আমি বলবো না, তোমার আম্মুর কথা বলি। আচ্ছা। ভোর পিটপিট করে চায়। মিনু বলতে শুরু করে, তোমার আম্মু কিন্তু ভালো একজন মা। তোমারে কত ভালোবাসে, আদর যত্ন করে। কখনো তার মুখে সামান্য বিরক্ত প্রকাশ হয় নাই। সব সময় তোমার সাথে হাসি খুশি কথা বলবে, খাইয়ে দিবে, তোমার সাথে খেলবে, তোমার পড়া পইরে দিবে। তোমার ছোট খাট সব ব্যাপারে তার বিশাল আগ্রহ কাজ করে। করে না? ভোর মাথা নাড়ল। মিনু তার গাল টিপে বলে, তো তোমাকে সে ভালোবাসে, তোমার পাশে থাকে, তোমার যত্ন কইরবে, তোমারে বুকে আগলাইয়া রাইখবে। তোমার মায়ের অল্প একটু সময়ের আদরের জন্যে তোমার আম্মুরে ভুইলে যাইবে। কাইল তোমারে ওই পচা কুকুরের হাত থাইকে বাঁচাইল, সেও কত ব্যথা পাইল। আর তুমি কি করলা? রূপ বাবা তোমার আম্মুরে মা ডাকলে তোমার খারাপ লাগে, রাইগে যাও তো তোমার আম্মুর কি তখন খারাপ লাগে নাই? হয়তো তোমারে বুঝতে দেয় নাই কিন্তু খারাপ তো তারও লাগছে ভোর বাবা। ভোর মুখে আধার নামে। অরুণ সরকারের মতো গম্ভীর গম্ভীর ভাব বিরাজ করে মুখশ্রী জুড়ে। সে কতক্ষণ চুপ করে ওভাবেই শুয়ে থাকে। তারপর আস্তে করে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। মিনু ডাকে, ভোর বাবা রাগ কইরছো আমার কথায়? এই বাবা শোনো। ভোর শোনে না। থমথমে মুখে হাঁটতে থাকে এলোমেলো। ড্রয়িং রুমের দিকে গেলে আনিকা ডাকে, এই ভোর আয় লুডু খেলি। আয় না। ভোর তার কাছেও যায় না। ফ্লোরে খেলনা নিয়ে বসে থাকা রূপের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রূপ ও শব্দ করে ভোরকে তার খেলনা দেখায় একটা একটা করে। ভোর হঠাৎ করে তার পিঠে একটা চড় লাগিয়ে চলে যায়। রূপ তার যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে ঠোঁট উল্টায়। কেঁদে দিবে তখনই আসমানি বেগম এসে কোলে নেয়। রূপের আর কাদা হয় না। ভোর বাড়ির ভিতর এলোমেলো হাঁটতে হাঁটতে দেখতে পায় পাতাকে। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে। তার সঙ্গী সুফিয়া। ভোর দ্রুত পা চালিয়ে সেখানে যায়। পাতার আঁচল টেনে ধরে। পাতা নিচের দিকে তাকিয়ে ভোরকে দেখে মিষ্টি করে হাসি দিয়ে বলে, কি হয়েছে ভোর সোনার? ভোর মাথা নাড়ে, কিছু হয়নি। পাতা আবার জিজ্ঞেস করে, তোমার আব্বুর হাতে বরফ ঘষে দিয়েছিলে? ভোর আবার মাথা নাড়ল। মুখে কিছু বলে না। পাতা তার গাল টেনে সব খাবার সাজিয়ে রাখে। ভোর পাতার আঁচল মুঠোয় পুরে পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকে। অরুণ ও তার বন্ধুরা নিচে নেমে আসে। জীবন ফয়সাল বিড়বিড় করে অরুণের গুষ্টির তুষ্টি বের করে। শালা, ১ নম্বরের বজ্জাত। তার লাইফে মায়ের হাতেও এত মার খায়নি যতটা অরুণের হাতে খেয়েছে। শুভর মুখটার দেখার মতো। বেচারা ভদ্রলোকটাও বাদ যায়নি। সবার মধ্যে শুধু রাসেলের মুখে চাপা হাসি। তারা সবাই এসে ডাইনিং টেবিল দখল করে। আরিয়ানো মেয়েকে নিয়ে বসে পড়ল। অরুণ, আসমা বেগম ও আসমানি বেগমকে ডাকে বসার জন্য। তারা মানা করে, বলে তোমরা খেয়ে নাও, আমরা পড়ে বসবো। আদুরি এসে ভাইয়ের পাশে বসে। ভোর এখনো পাতার আঁচলের আড়ালে লুকিয়ে আছে। আদুরি ডাকে সাড়া দেয় না। পাতা জিজ্ঞেস করে, খাবে না? যাও তোমার বাবার সাথে বসো। ভোর মাথা নাড়িয়ে মানা করে।
পাতা ভ্রুকুটিতে ভাঁজ ফেলে বলে, আমার সাথে খাবে। ভোর মাথা নাড়ল, খাবে। শুভ উঠে এসে ভোরকে কোলে নিতে চায়। ভোর হাত পা ছুটতে থাকে, যাবে না। অগত্যা শুভ ছেড়ে দিয়ে বলে, আজ সাইলেন্ট মুডে আমাদের ভর। শরীর খারাপ লাগছে নাকি? ভোর আবার পাতার আঁচল ধরে লুকায়। কারো প্রশ্নের জবাব দেয় না। অরুণ ছেলের হাত ধরলে ভোর ঝটকায় সরিয়ে দিল। অরুণ কিছু বলবে এর আগে পাতা বলে, আপনারা শুরু করুন। ভোরকে আমি খাইয়ে দিব। ও আমার হাতে খাবে। সবাই খাওয়া শুরু করে। সুফিয়া অরুণকে দেখে আগেই কেটে পড়েছে, এই বলে, ম্যাডাম আপনার ওনারে আপনিই সামলান। বেডায় খালি ধমকায়, আমি আগে পিছে নাই। পাতা অরুণ পাশে দাঁড়িয়ে সব কিছুর তদারকি করে। অরুণ রুটি ছিঁড়ে ভোরের দিকে বাড়িয়ে দেয়। ভোর হা করে, তবে মুখে খাবার না নিয়ে অরুণের হাতে কামড় বসিয়ে আবার লুকায়। অরুণের কপালে ভাঁজ পড়ে। ছেলের রাগ তাহলে এখনো পড়েনি। অরুণ খাওয়ায় মনোনিবেশ করে। ফয়সাল খায় কম, পাতা ও অরুণের দিকে আর চোখে চায়। প্রতিশোধ তো সে নিয়েই ছাড়বে। তার পাশে বসা জীবনকে কনুই দিয়ে কিছু ইশারা করে। জীবন হালকা গলা খাকারি দিয়ে বলে, পিচ্ছি ভাবি, ডালের বাটিটা পাস করুন তো। পাতা এগিয়ে দিবে এর আগে অরুণ এগিয়ে দেয় বাটি। জীবন হাসে। চোখের ইশারায় অরুণকে কিছু বোঝায়। বন্ধুদের ইশারা বুঝতে তার সেকেন্ড সময়ও লাগে না। সে চোখে চোখে শাসায়। ফয়সাল দাঁত কপাটি বের অরে হেসে বলে, আচ্ছা ভাবি, আমাদের অরুণের পারফরমেন্স কেমন? ঠিকঠাক ভাবে। আর বলতে পারে না। অরুণ বিষম খায় সাথে সাথেই। এরকম কয়েক পিস বন্ধু থাকলে জীবনে আর কি লাগে। পাতা গ্লাসে পানি দেয়। অরুণ ঢক ঢক করে খেয়ে নেয় সবটুকু। জীবন মিছে উদ্বেগ প্রকাশ করে বলে, ভাবি পিঠ ডলে দিন ঠিক হয়ে যাবে। ইস বেচারা কি হাল হয়েছে চোখ মুখের। অরুণ এমন ভাবে তাকালো যেন জীবন হরিণ শাবক আর সে বন্দি খাঁচার বাঘ। পাতা সত্যি সত্যিই অরুণের পিঠে হাত বুলিয়ে দেয়। অরুণের বন্ধুরা মিটমিট করে হাসে। অরুণ হতাশ হয়। তার পাতাবাহারটা খুবই সরল সোজা। একদম জামাই পাগল। ফয়সাল আবার পাতাকে জিজ্ঞেস করে, বললেন না ভাবি অরুণের পারফরমেন্স কেমন? খেলতে পারে। পাতা বুঝতে পারে কথার মানে। লজ্জায় তার কান ভারী হয়ে আসে। পানির জগ হাতে নিয়ে সরে যায় ডাইনিং থেকে। অরুণ ভয়ঙ্কর রেগে যায়। এসব কেমন কথাবার্তা? তাও সবার সামনে। আদুরি, বাচ্চারা উপস্থিত আছে। সে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ফয়সালের দিকে। ফয়সাল যেন বুঝতে পারে বন্ধুর দৃষ্টির ভাষা। সে বুঝতে পারে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে। সে ইশারায় সরি বোঝায়। আরিয়ান এতক্ষণ চুপচাপ সবার গতিবিধি পর্যবেক্ষণ করছিল আর মেয়েকে খাইয়ে দিচ্ছিল। তবে আর চুপ থাকে না। অরুণের দিকে তাকিয়ে বলে, ভাই তোমার বন্ধুদের একটু চুপ থাকতে বলো। তাদের কি একটুও সদ্বোধ নেই? বাচ্চারা আছে এখানে, তোমার বুড়ো বন্ধুদের কি নজরে পড়ে না? ফয়সালও যেন খানিকটা লজ্জায় পড়ে। কনুই দিয়ে জীবনের পেটে গুঁতো মারল। যার অর্থ এই পরিস্থিতি সামলা। জীবন হাত বাড়িয়ে রুটি নেয় দুটো। আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, শালার ঘরের সম্বন্ধী তুই চুপ থাক। নেই সদ্বোধ তোর, আছে তুই ফুট। আর বুড়ো বলে কি প্রমাণ করতে চাসটা কি? হুম। আরিয়ান মুচকি হাসে। ভাইয়ের বন্ধুদের সাথে তার সম্পর্ক একটু ভিন্ন টাইপের। এটাই প্রমাণ করতে চাই যে তোমরা বুড়ো হয়ে যাচ্ছ জীবন ভাই। এখন তো একটু শুধরে যাও। আর কদিনই বা বাঁচবে। জীবন খেপে যায়। তুই বুড়ো, তোর শ্বশুর বুড়ো। এখনো হাজার মেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজে প্রেম নিবেদন করে। রাস্তায় বেরোলে মেয়েরা চোখ দিয়েই গিলে খায়। আর তুই বলছিস বুড়ো হয়ে যাচ্ছি। আরিয়ান মজা পায় বেশ। সে চেয়ারে গা এলিয়ে বলে, প্রেম নিবেদনের কথা ভাবিকে জানাবো। জীবন থেমে যায়। আমতা আমতা করে বলে, তোর ভাবিকে আমি ভয় পাই নাকি? সে আমার কথায় উঠবস করে। তাই না? জীবন অসহায় বনে যায়। বউ জানলে তো তার বনবাস কনফার্ম। ফয়সাল এবার মুখ খোলে, আরু, তোর সাহস তো কম না। আমাদের বন্ধুকে ভয় দেখাস। আদুরি তার ভাই ও ভাইয়ের বন্ধুদের খুনসুটি এনজয় করছে। তার ভালো লাগে যখন সবাই মিলে এরকম টক ঝাল মিষ্টি টাইপ ঝগড়া করে। এবার সে হেসে সবার উদ্দেশ্যে ভাব নিয়ে বলল, আল্লাহর গজব পড়বে তোমাদের উপর। যা শুরু করে দিয়েছ তোমরা। হঠাৎ আদুরির কথায় সকলের নজরে আদুরি আসে। পিটপিট করে তাকিয়ে সবাই সমস্বরে হেসে ওঠে। আদুরিও যোগ দেয় তাদের সাথে।
সকলের খুনসুটির ঝগড়ায় ডাইনিং টেবিল যেন ডিবেটিং ক্লাব বনে যায়। তবে সবার মাঝে অরুণ চুপচাপ খেয়ে চলেছে। যেখানে সবার মুখেই হাসি লেপ্টে সেখানে তার গোমরা মুখ। অরুণ খাওয়া শেষ করে বেসিনে যায়, হাত ধুয়ে সোফায় বসে। রুবির কোল থেকে রূপকে নিয়ে আদর করে। রুবির সাথে অফিসের বিষয়ে টুকটাক কথা বলে। তার বন্ধুদের খাওয়া শেষ হলে বন্ধুদের এগিয়ে দিতে যায়। গেট অবধি গিয়ে ফয়সালকে উদ্দেশ্য করে বলে, সব কিছুরই একটা লিমিট থাকে। তুই আমাকে নিয়ে আনলিমিটেড মজা উড়াবি, ইটস ওকে, বাট আমার পাতাবাহার ইটস নট ওকে। সাবধান। ফয়সাল হেসে অরুণের পিঠ চাপড়ে বলে, হয়েছে, আর ফুটেজ হেতে হবে না। আমি বুঝতে পেরেছি সবার সামনে ওরকম বলা মোটেও উচিত হয়নি। স্লিপ অফ টাং ইয়ার। অরুণ কিছু বলে না, চুপচাপ থাকে। ওর বন্ধুরা গাড়িতে উঠে বসে। রাসেল গাড়ি এনেছে আজ, সেই সকলের সারথি। তারা গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট করে এমন সময় ফয়সাল গ্লাস খুলে সিরিয়াস মুখে বলে, ভাই আমার মনে হচ্ছে ভাবি তোর পারফরমেন্সে খুশি না। জীবন তার পাশ থেকে মাথা বের করে গলা উঁচিয়ে বলে, আই অলসো এগ্রি উইথ হিম। দেখলি না তোর পাতাবাহার কেমন দুঃখী দুঃখী ফেস বানিয়ে চলে গেল। অরুণ পায়ের স্লিপার খুলে ঢিল ছুঁড়ে গাড়িতে। সঠিক সময়ে গ্লাস লাগানোর দরুন কারো লাগে না। তবে উচ্চ স্বরে হাসির আওয়াজ শোনা যায়। শুভ ফ্রন্ট সিট থেকে অল্প একটু গ্লাস নামিয়ে নিয়ে বলে, অরুণ, চিন্তা করিস না। আমি কালই তোর জন্য কলিকাতা হার্বাল অর্ডার করব। আর নয় হতাশা, আর নয় দুরাশা। আর শোনা যায় না। গাড়ি চলতে শুরু করেছে। অরুণ খেপে যায়। পায়ে থাকা আরেকটা স্লিপার তুলে গাড়ির উদ্দেশ্যে ঢিল ছুঁড়ে। শালাদের একবার হাতের কাছে পাক। পুরো ওয়ানডে ম্যাচ দেখিয়ে দেবে। জ্যোৎস্নার আলোয় আলোকিত ধরণী। হেমন্তকালের স্বচ্ছতায় ঘেরা আকাশে শশীধর পূর্ণ যৌবনে পা দিয়েছে। তার জ্যোৎস্নার মধুর ম্লান আলো বেশ উপভোগ্য। হেমন্তের ঠান্ডা ঠান্ডা ভাব। এরকম রোমাঞ্চকর মুহূর্তে জ্যোৎস্না বিলাস কপত কপতির রোম খাড়া করে দেয়ার জন্য মুখিয়ে। রাত 12টা পেরিয়ে গেছে। এখনো ঘুম নেই ভোরের চোখে। ঠান্ডা ঠান্ডা পরিবেশে কমফোর্টের ভেতর ঢুকে গল্পে মেতেছে। সঙ্গী পাতা ও পাতাবাহার। পাতাবাহার সোফায় বসে আছে চুপটি করে। আর পাতা ভোর বিছানায় শুয়ে আছে। ভোর গল্প করছে, পাতা পিটপিট করে তাকিয়ে শুনছে। কখনো ভোরকে উৎসাহ দেওয়ার জন্য হোহা বলছে। অরুণ সরকারের এখনো রুমে আগমন ঘটেনি। পাতা কয়েকবার উকি দিয়ে দেখে এসেছে। লোকটা স্টাডি রুমে হাবিজাবি কি সব করছে। মুখটা নিত্য সময়ের মতো গমরা মুখ। পাতা মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে, নাক উঁচু, ম্যানারলেস, অসভ্য, ঘাড়ুত্তারা লোক। সে রেগে আছে লোকটার উপর, অথচ লোকটার কোনো ভাবান্তর নেই। কথায় তাড়াতাড়ি ঘরে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে বউয়ের রাগ ভাঙাবি। একটু আহ্লাদ করে সোনা মনা জান্টুস ডাকবি। কান ধরে উঠবস করে সরি বলবি। টানা লোকটা চশমা পরে স্টাডি রুমে স্টাডি করতে ব্যস্ত। শালার জামাই। পাতার কপালটাই ফুটা। পাতা ঠোঁট উল্টায়। কালই সে স্কুল থেকে ও বাড়ি চলে যাবে। সাথে ভোরকেও নিয়ে যাবে। তখন বুঝবে মজা। পাতা উদাসীন হয়ে ভোরের কথা শুনতে থাকে। কিছু সময় আগেও ভোর সাইলেন্ট মুডে ছিল। একদম বাবার মতো। যা বলবে শুধু মাথা নাড়বে। পাতা জিজ্ঞেস করে কি হয়েছে। সে না বোধক মাথা নেড়ে বোঝায় কিছু না। শেষে পাতা ভাবে মায়ের সাথে যেতে পারেনি তাই মন খারাপ। ভাবতেই তার মনটাও খারাপ হয়ে যায়। তবুও হাসি মুখে ভোরকে মজার মজার গল্প শোনায়। ফানি গল্প। ব্যাস ভোর হেসে কুটি কুটি। সাথে চড়ুইয়ের বুলিও ফুটেছে। হঠাৎ দরজা খোলার শব্দে ভোর পাতা দরজার দিকে তাকালো। বাবাকে দেখে ভোর কমফোর্ট মাথা অবধি ঢেকে নিল। সাথে পাতাকেও ঢেকে দিল। অরুণ দরজা বন্ধ করে বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে কতক্ষণ। দৃষ্টি বিছানায় ঢাকা দুই চড়ুইয়ের ঢাকা দেহখানে নিবন্ধ। পচে গেছি তো আমি। আমার সাথে কথা বললে ঘোর পাপ হবে তাই না? না বললে কথা আমার কি? অরুণ সরকার একাই থাকতে শিখেছে। বলে হনহন করে ওয়াশরুমে চলে যায়। ভোরুকি দিয়ে বাবাকে না দেখতে পেয়ে বিজয়ী হাসের। পাতার কপাল কুঞ্চিত। লোকটার শেষের কথাটা কেমন শোনালো যেন। একটু পরে অরুণ বেরিয়ে আসে। শার্টের বোতাম একে একে খুলে ছুঁড়ে ফেলে। কথায় পড়ে সেদিকে খেয়াল নেই। পাতাবাহার অবশ্য খেয়াল করে। সুস্থ থাকলে সে দৌড়ে যেত নখ দিয়ে শার্ট টেনে আনতে। অরুণ বিছানায় ওঠে। পাতার পাশ থেকে কমফোর্ট টেনে ভিতরে ঢুকে গেল। পাতার পাশ ঘেঁষে কাত হয়ে শয়।
কনুই বালিশে ঠেকিয়ে হাতের উপর মাথা রেখে উঁচু হয়। পাতা খানিক সময় পিটপিট করে তাকালো তার দিকে। অরুণের চোখে চোখ পড়তেই সে ভোরের দিকে কাত হয়ে শুয়ে পড়বে। অরুণ কাঁধ ধরে চিৎ করে শুইয়ে দেয়। এক পা তুলে দিয়ে আটকে নেয় পাতাকে। পাতা গোল গোল করে চায়। সাথে ভোরও। অরুণ তাদের দৃষ্টি উপেক্ষা করে রাশভারী গলায় ধীমে সুরে বলে, আমার বিপক্ষে দল ঘোষণা করা হয়েছে। ওকে আমি কালকেই পুত্রবধূকে নিয়ে আসব। ভোর। বি প্রিপেয়ার্ড। বিয়ে কালকেই পরিয়ে দেব। ভোর উঠে বসে ফোঁস করে তাকায় বাবার দিকে। তার ফুলো গাল দুটো কাঁপছে, নাকের পাটা ফুলে উঠেছে বারংবার। অরুণ কিছু বলার উদ্যোগ নেয় কিন্তু বলতে পারে না। ভোর কম্বল সরিয়ে অরুণের উন্মুক্ত বুকে উকি দেয়া কালো লোম টেনে ধরে। পাতা চোখ বড় বড় করে তাকায়। ভোরের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে। ভোর ছাড়ে না। পাতা চেষ্টা অব্যাহত রেখে অরুণের দিকে তাকায়। আশ্চর্য, লোকটা কি ব্যথা পাচ্ছে না। চোখে মুখে ব্যথা পাওয়ার কোনো ছাপ ঠাহর করতে পারল না। তবে পাতার ব্যথা হট। তার চুলে অল্প টান পড়লেই ব্যথায় চিল্লিয়ে ওঠে, অথচ লোকটা ব্যথা পাচ্ছে নিশ্চিন্ত। কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। এ কেমন রোবট মানব। পাতা শান্ত গলায় ভোর বলে ডাকে। ভোর ছেড়ে দিয়ে শুয়ে পড়ল কম্বল মুড়িয়ে। পাতা আর চোখে নির্লিপ্ততা অরুণের দিকে তাকিয়ে নিজেও এপাশ ফিরে ভোরকে এক হাতে জড়িয়ে শুয়ে পড়ে। অনুভব করে একটা বলিষ্ঠ হাত আলগোছে তার কোমর ছুঁয়ে দিচ্ছে। পাতা ঝট করে এদিকে ফিরে। সাথে সাথেই আক্রমণের শিকার হয়। অরুণ আবারও ঠোঁট দাবিয়ে চুমু দেয় রক্তিম গালের। পাতা নিজেকে ধাতস্থ করে ঝুঁকে আসা অরুণকে সরাতে ব্যস্ত হয়ে পড়ে। অরুণ হাত বাড়িয়ে ভোরের গলায় কাতুকুতু দেয়। ভোর ছটফটিয়ে উঠে এপাশ ফিরে। অরুণ নিরাপদ দূরত্বে সরে গিয়ে ভোরকে কাতুকুতু দেয় একনাগাড়ে। ভোর ছটফট করে আর খিলখিলিয়ে হেসে ওঠে। অরুণের হাত সরিয়ে দিতে চায় কিন্তু পারে না। পাতা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে বাবা ছেলের কাণ্ড। অরুণ ছেলের কাতুকুতুর দোজ বাড়িয়ে দিয়ে তার অলক্ষ্যে পাতার গালে আবার চুমু দেয়। থুতনিতে গাল ঘষে। পাতা কেঁপে কেঁপে ওঠে, সাথে বিরক্তও হয়। অরুণ থামে না, তার কার্যক্রম চালিয়ে যায়। ভোর হাসতে হাসতে হাঁপিয়ে ওঠে। পাতা বিরক্ত হয়ে অরুণের বলিষ্ঠ হাত ঠেলে বলে, কি হচ্ছেটা কি ভোরের বাবা। অরুণ থামিয়ে দেয় কাতুকুতু দেয়া। ভোর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। তবে তার হাসি থামেনি। অরুণ ছেলের পিঠে হাত বুলিয়ে দেয়। মাথার এলোমেলো চুল ঠিক করে দেয়। পাতার দিকে তাকিয়ে বিজয়ী হাসে। অবশেষে মহারানীর কথা ফুটল। কি হয়েছে ভর? তোমার আম্মু এত রেগে যাচ্ছে কেন? পাতা কটমট করে চায়। অরুণ ছেলের চোখে মুখে হাত রেখে পাতার অধরে অধর ছুঁয়ে দেয় আলতো ভাবে। পাতা অরুণের কাঁধ ঠেলে সরিয়ে দেয়। দাঁতে দাঁত পিষে বলে, ভোর, মাঝখানে এসো। রাত অনেক হয়েছে, ঘুমো। অরুণ ভোরের চোখ মুখ থেকে হাত সরিয়ে দেয়। ভোর নাক মুখ কুঁচকে অরুণের দিকে তাকিয়ে বলে, ভোর আব্বুর পাশে ঘুমাবে না। আব্বুর সাথে কথাও বলবে না। অরুণ তৎক্ষণাৎ পাতাকে ডিঙিয়ে ভোরের গালে মুখে চুমু দেয় বেশ কয়েকটি। পাতার মনে হয় দম বন্ধ হয়ে যাবে ভাব। এই খ্যাপা সার তাকে পিষ্ট করে চ্যাপ্টা বানিয়ে দিবে। অরুণ ছেলের কপালে ছোট ছোট দুটো চুমু দিয়ে সরে আসে। ভোরের বাবাও ভোরের পাশে ঘুমাবে না। ভোর মিটমিট করে হাসে। অরুণ তাকাতেই চোখ বুজে ওপাশে ফিরে শুয়ে পড়ে। পাতা পড়ে বিপাকে। অসভ্য লোকটা পা দিয়ে তার পায়ে সুরসুরি দিচ্ছে। পাতার থামিয়ে রাখা হাসি ঠিকরে বেরিয়ে আসতে চায়। অনেক কষ্টে হাসি লুকিয়ে অরুণের দিকে রাগী চোখে চায়। অরুণ পাতার টপসের ভিতরে হাত গলিয়ে দেয়। পাতা রেগে বলে, নাক উঁচু ম্যানারলেস অসভ্য বর্বর লোক। অরুণের অধরকোণে হাসি ফুটে উঠল। ঝুঁকে পাতার কানে অধর নিয়ে ফিসফিসিয়ে কিছু বলে। পাতার কপল জোরে লালিমায় ছেয়ে যায়। অধরকোণে হাসি প্রস্ফুটিত হয়। অরুণকে ঠেলে সরিয়ে দেয়। অরুণ হাসতে হাসতেই সরে যায়। পাতা ভোরের দিকে মুখ করে শুয়ে পড়ে। সময় যায় টিক টিক টিক। ঘরের আলো নিভে ড্রিম লাইট জ্বলে ওঠে। পাতার চোখে ঘুম নামে না। এদিকে ভোর ঘুমে কাত। পাতার মনটা আনচান করে। লোকটাও কি ঘুমিয়েছে? সে ভোরের গায়ে হাত বুলিয়ে এপাশ ফিরে। ফিরেই যেন ভুল করে। লোকটা ঘুমায়নি। কাত হয়ে এদিকে ফিরেই চেয়ে আছে জল জল চোখে। ড্রিম লাইটের আলোয় নয়নে নয়নে মিলন হয়। পাতা সোজা হয়ে শুয়ে থাকে। মনের পড়ে গতকাল দুপুরে সবার সম্মুখে চর খাওয়ার দৃশ্য। সাথে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দৃশ্যটিও। পাতার চোখ ভিজে যায়।
সেই মুহূর্তে পাতার মনের অবস্থাটা কেমন হয়েছিল পাতা নিজেও বলতে পারবে না। কেমন দমবদ্ধকর মুহূর্ত। মনে হচ্ছিল সে মরে যাবে। একটা সুখের সংসারের স্বপ্ন দেখছিল, সেটা বোধহয় সম্ভব নয়। ভয় হয়েছিল লোকটা বোধহয় তাকে দূরে ঠেলে দিবে। পাতার কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। নাক ভরে যায় নিমিষে। পাতা নাক টানে। সে কেন লোকটার উপর রেগে থাকতে পারে না? তার কি সত্যিই আত্মসম্মানবোধ নেই? নেই বোধহয়। সেই লোকটাকে ভালোবাসে ভয়ঙ্কর ভাবে। পাতা খুব কম লোকের কাছ থেকেই ভালোবাসা, আদর, যত্ন পেয়েছে। তাদের মধ্যে নিঃসন্দেহে অরুণ সরকার উপরে অবস্থান করছে। লোকটার মতো কেউ কখনোই তার যত্ন করেনি। পাতার মনে পড়ে না বুঝো হওয়ার পর কেউ কখনো তাকে খাইয়ে দিয়েছিল কিনা। কেউ যত্ন করে ভেজা চুল মুছে দেয়নি। কেউ এতটা ভালোবেসে কেউ কখনো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়নি। অথচ লোকটা দিনে একবার হলেও নিজের হাতে তুলে যত্ন সহকারে খাইয়ে দিবে। ছোট খাট সব বিষয়ে যত্ন নেবে। তার সর্বোচ্চ খেয়াল করবে। ক্ষুধা পেটে ঘুম হয় না তার। উসখুস করে। লোকটা রাত বিরেতে রান্না করে খাওয়াবে। কিভাবে যেন বুঝতে পারে তার সব অসুবিধা। অথচ কাল সকলের সম্মুখে চর দিল। পাতা খুব কষ্ট পেয়েছিল। কাল রাতেও ভেবেছিল কথা বলবে না লোকটার সাথে। অথচ রাত গড়িয়ে দিন হতেই পাতা গলে যায় আইসক্রিমের মতো। এখন লোকটার প্রতি রাগ আসে না, সে কি করবে? পাতাবাহার। অরুণের ডাকে ঘাড় ঘুরিয়ে চায় পাতা। চোখের পানি মুছে নিয়ে নাক টানে। অরুণ হাতুড়িয়ে টিস্যু বক্স খোঁজে। তার বিছানায় এটা আবশ্যকীয় একটা বস্তু। ছিচকাদুনে মানুষের বসবাস কিনা। অরুণ টিস্যু পেপার দিয়ে পাতার গাল মুখ মুছে নাকটাও মুছে দেয়। অন্ধকারে টিস্যু ছুঁড়ে ফেলে বিড়বিড় করে ছিচকাদুনে বলে। পাতা আর চোখে চাইলে অরুণ মুচকি হেসে বলল, তোমার বুকটায় একটু মাথা রাখি। পাতা যেন একটু ঝটকা খেল। বাহ, এত সাধু পুরুষ। একটু আগে জোর জবরদস্তি চুমু খেলো, এখন অনুমতি চেয়ে কি প্রমাণ করতে চাইছে? পাতা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অরুণ নির্বতাকে সম্মতির লক্ষণ ভেবে এগিয়ে যায়। পাতার ছোট বুকে মাথা রেখে পিঠ গলিয়ে হাত রেখে নিবিড়ভাবে জড়িয়ে নেয়। পাতা ক্যাপে উঠল। অরুণ বুক ভরে শ্বাস টানে। কোনো কথা হয় না। দুজনেই চুপ থেকে একে অপরকে বোঝার খেলায় মেতে ওঠে। সময় গড়ায়। অরুণ আবার আবদার করে, মাথায় একটু হাত বুলিয়ে দেবে পাতাবাহার। আব্বু বাদে কে কবে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল মনে নেই। আবেগী পাতার বুকটা ধক করে ওঠে অরুণের কথা শুনে। সময় ব্যয় না করে হাত গলিয়ে দেয় চুলের ভাঁজে। যত্ন, ভালোবাসা ঢেলে বুলিয়ে দেয়। আস্তে ধীরে টেনে দেয়। অরুণ আরাম পেল বোধ করি। পাতার বুকে মুখ গুজে অস্পষ্ট গোমায় ফিসফিসিয়ে বলে, পাতাবাহার তুমি অনেক ভালো একটা মেয়ে। পাতার হাত থেমে যায়। অরুণ তার বুকে নাক মুখ ঘষে। যার অর্থ হয়তোবা এই যে, হাত বুলিয়ে দাও। পাতা হাত চালিয়ে থমথমে গলায় বলে, ভালো। হয়তো। তাই সবাই নিজ স্বার্থে ব্যবহার করে। পরে ছুঁড়ে ফেলে। প্রয়োজনে পাতা। প্রয়োজন ফুরলেই আগাছা। অরুণ মাথা তুলে পাতার মুখোমুখি হয়। গালে অধর ছুঁয়ে রেখে বলে, সবার কথা বলতে পারবো না। আমার কথা বলি। আমি আগেই বলেছিলাম আমি লোকটা খুব খারাপ। লোকের সাথে মিশতে পারি না। সৌজন্যমূলক কথা বলতে পারি না। সামাজিকতা জানি না। শেখায়নি কেউ। থাক সেসব কথা। কাল হুঁশ ছিল না আমার। ভোরের অমন অবস্থা দেখে পাগল হয়ে গিয়েছিলাম। বুকের ভিতর কেউ ছুরি দিয়ে খোঁচাচ্ছিল। আমি কাজটা মোটেও ঠিক করিনি। সরি বললে মোটেও সেই ঘায়ে মলেরম প্রলেপ পড়বে না। তবু আইম সরি পাতাবাহার। আই প্রমিজড ইউ আর কখনো হবে না। আর ব্যবহার করেছি তোমায়। নিজ স্বার্থে। ভালোবাসিনি। পাতা নিরুত্তর। কি বলবে সে? অরুণ পর পর চুমু দেয়। এই গালেই তো মেরেছিল বোধহয়। না হই গালে। অরুণ অপর গালেও ছোট ছোট চুমু দেয়। কষ্ট দিয়েছি তাই না। সদ্গুণ আদর ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। পাতার অধরকোণে এবার হাসি ফুটে ওঠে। অরুণ অঢেল ভালোবাসা ঢেলে পাতার হৃষ্টপুষ্ট অধরে অধর বসিয়ে চুমু খায়। পাতার চোখ বন্ধ হয়ে যায়। অরুণ বেশি সময় নেয় না। সরে এসে পাতার বুকে মাথা রেখে বলে, মানিয়ে নিতে হবে না তোমার। আমিই মানিয়ে নিব। কখনো আমার উপর খুব রেগে গেলে অভিমান করো। চুপ থেকো। চিল্লিও। শুধু কখনো ছেড়ে যেও না। আর ভোরের সকালের আচরণে কষ্ট পেও না। ও অবুশ।
বুঝলে, ওটা আমার আর আমার ছেলের ব্যাপার। আমরা বুঝে নিব। আপনার বোচা নাক ঢুকাতে হবে না। অরুণকে বলতে না দিয়ে পাতা বলে ওঠে। অরুণ হাসে না এবার। আবার মাথা তুলে মুখোমুখি হয়। পাতার নাকে দাঁত বসিয়ে গম্ভীর মুখে বলে, আমি বোচা। পাতা কথা বলে না। এই না ঠিক ছিল। হঠাৎ মুড সুইং। গেরগেটি কোথাকার। অরুণ পাতার কপালে চুমু দিয়ে বলে, এখনো রাগ আছে? অভিমান? হুম। পাতাবাহার, আমি জানি তুমি জামাই পাগলি। আর তোমার আদরের জামাইকে খুব ভালোবাসো। পাতা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে অভিযোগের গলায় বলে, জামাই তো আর ভালোবাসে না। অরুণ তার গালে দাঁত বসিয়ে দিল। পাতা নাকের পাটা ফুলে ওঠে। অরুণ পাতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে খুবই ক্ষীণ আওয়াজে গম্ভীর গলায় বলে, ভোরের আম্মু, ভোরের বাবা আপনাকে একটু আকুটু ভালোবাসে। বলেই পাতার উপর থেকে সরে আসে। পাতা সন্দেহ নজরে তাকায়। কুঞ্চিত কপালে বলে, সত্যি নাকি মিছে মিছে? অরুণ বালিশে মাথা রেখে বলে, মিছে মিছে। পাতা হেসে অরুণের গলা জড়িয়ে ধরে। একটু আকুটু কতটুকু? এক বুক। যথেষ্ট পাতার জন্য। সে অরুণের বুকে মুখ গুজে শ্বাস টেনে নেয়। তার পরিচিত প্রিয় নেশালো ঘ্রাণ। অরুণ বাহুতে বেঁধে নেয় তার পাতাবাহারকে। পাতা অরুণের পিঠে হাত গলিয়ে গায়ে পা তুলে শক্ত করে জড়িয়ে ধরে। বুকে নাক মুখ ঘষে ছোট্ট করে চুমু দেয় যেন বুঝতে না পারে। অরুণ বুঝতে পারে। পাতাকে বুকের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরে। চুলের রেবন খুলে দিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। সময়টা বিকেল বেলা। হেমন্তের রৌদ্রোজ্জ্বল দিন। সাথে গা ঠান্ডা করা শীতল পবনের দলাট। না গরম না শীত, এক মনোরম পরিবেশ বিরাজ করছে। সরকার বাড়ির আঙিনায় হরেক রকম অতিথি পাখির আগমন যাত্রা শুরু হয়ে গেছে। তাদের কলতানে পরিবেশ যেন মুখরিত হয়ে আছে। এমন পরিবেশে পাতা কোমরে আঁচল গুজে মাথায় স্পোর্টস ক্যাপ পরে ক্রিজে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সেই ক্রিকেট খেলার খটাও জানে না, অথচ ভোরের জেদে সে এখন ব্যাটিং করতে এসেছে। আর ছোট ভোর জার্সি প্যান্ট ও ক্যাপ পরে বল হাতে সামনে বল করার প্রস্তুতি নিচ্ছে। আনিকা ফিল্ডিং করছে। আভারি স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে। অদূরে আসমা বেগম ও আরিয়ান রূপকে নিয়ে বসে আছে। ভোর পাতার দিকে তাকায়। মুচকি হেসে থাম্বস আপ দেখায়। পাতাও প্রত্যুত্তরে মুচকি হেসে প্রস্তুত হয়। ভোর বল ঘুরিয়ে বল করে। পাতা কি করবে ভেবে পায় না। চোখ বন্ধ করে ব্যাট চালালো। বল ব্যাতে স্পর্শ না করে সোজা স্ট্যাম্পে আক্রমণ করে। অন্য সময় হলে ভোর বল্ড করার খুশিতে নেচে দিত, কিন্তু এবার গম্ভীর মুখে পাতার কাছে যায়। আম্মু এভাবে না। ব্যাট দাও, আমি দেখিয়ে দিচ্ছি। পাতা ব্যাট দেয়। ভোর খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেয়। পাতা হা করে শোনে। কে বলবে এই ছেলে পিচ্ছি? এত ওর বাপেরও বাপ। ভোর ভালো ভাবে বুঝিয়ে আবার বল করে। এবার একটু ধীর গতিতে করে। পাতা ব্যাট দ্বারা বলে আঘাত করতে সক্ষম হয়। একেবারে আরিয়ানের পায়ের কাছে গিয়ে পড়ে। ছোট রূপ বাবার কোল থেকে নেমে বল হাতে তুলে খুশিতে আমা আমা বলে উল্লাস প্রকাশ করে। দূর থেকে ভোর শুনতে পায় না, তবে ঠাহর করতে পারে রূপ কি বলছে। সেই গাল ফুলিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। বল আনতে যায় না। আনিকাকে হুকুম তামিল করল, আনি যা বল নিয়ে আয়। ফাস্ট ফাস্ট। আনি যাবে তার আগে আরিয়ান বল নিয়ে আসে। রূপ তার দাদির কোলে বসে আ বলে চেঁচাতে থাকে। আরিয়ান এসে ভোরের মাথার ক্যাপটা খুলে নিজের মাথায় লাগিয়ে বলে, এই আম পাতা জোড়া জোড়া। পাতা চোখ বড় বড় করে চায়। এই লোক তাকে যদি এক ফোঁটা সম্মান দিত। সব সময় তার সাথে ঝগড়া করার জন্য মুখিয়ে থাকে। আরে শালার দেবর। বয়সে ছোট হতে পারে কিন্তু সম্পর্কে তো বড়, সেই হিসেবে একটু সম্মান দিলে কি তার ইগো পুকুরে ডুবে যাবে? সে ব্যাট উঁচিয়ে শাসনের সুরে বলে, গিভ মি সাম রেসপেক্ট। আমি আপনার বড় ভাইয়ের স্ত্রী। আপনার বড় ভাবি লাগি। আরিয়ান পাতার আপাদমস্তক দেখে হেসে দেয়। ভোর কোমরে হাত রেখে বাবার মতো রাশভারী গলায় বলে, চাচু, আমার আম্মুর নাম পাতা। ওরকম বলে একদম ডাকবে না বলে দিলাম। আরিয়ান তার চুল এলোমেলো করে দিয়ে বল শূন্যে ছুঁড়ে ক্যাচ করে। টি-20 ম্যাচ হয়ে যাক। তোমরা সবাই এক টিম, আমি একা। যদি তোমরা জিততে পারো পার্কে নিয়ে যাব ঘুরতে, সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। ভোর কপালে ভাঁজ ফেলে কতক্ষণ ভাবে। চাচু একা। আর তারা কতগুলো? সে, আনি, আম্মু ও ভারী কাকু। চারজন। চাচুকে হারানো একদম ইজি হবে।
আগে বলো তুমি জিতলে আমাদের কি করতে হবে? আরিয়ান ভোরের মাথায় টোকা দিয়ে বলে, কিছু না। তখন আমি একাই ঘুরতে যাব। ডিল ফাইনাল। আরিয়ানের বাড়িয়ে দেয়া হাতে হাত মেলায় ভোর। পাতা ব্যাট রেখে বলে, তাহলে তোমরা খেলো, আমি যাই। ভোর চোখ বড় বড় করে পাতার হাত টেনে ধরে বলে, না যাবে না। তুমিও আমাদের দলে খেলবে। নইলে কিন্তু ভোর রাগ করবে। আমি খেলতে পারি না রে বাবা। আমি আছি না। পাতা মুচকি হাসল। কি মিষ্টি করে বলল আমি আছি না। এ ছেলে পুরোই অরুণ সরকারের কার্বন কপি। অরুণ সরকার নাক উঁচু, ম্যানারলেস, গাম্ভীর্যে ভরপুর লোক। আর ভোর মিষ্টি চঞ্চলতায় ভরপুর এক আদুরে বাচ্চা। তবে মাঝে মাঝে ছোট ভোর বাবার মতো গম্ভীর আচরণ করে। তোমরা খেলো, আমি তোমাদের চিয়ার্স করব। বলতে দেরি ভোরের ফুলও গাল ফুলতে দেরি হয়নি। আরিয়ান ব্যাট তুলে পাতার উদ্দেশ্যে বলে, এই তেজপাতা, তেজ ফুরিয়ে গেল নাকি? ভয় পালিয়ে যাচ্ছ? পাতা দাঁতে দাঁত পিষে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলে, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আরিয়ান এক ভ্রু উঁচিয়ে চায়। পাতা কটমট করে বলে, ওকে ফাইন, ভর খেলবো আমি। ভরিয়ে বলে পাতাকে জড়িয়ে ধরে। আরিয়ান সব রুলস বলে দেয়। টস জিতে ব্যাট করতে নামে ভোরের দল। প্রথমে ভোর ও আভারি নামে। আভারি প্রথম 3 ওভার খেলেই আউট। ঝুলিতে মাত্র 15 রান। এরপর আনিকা নামে। ব্যাট হাতে বাবাকে বলে, আব্বু, আস্তে বল করবে কিন্তু। আর মোটেও ক্যাচ করবে না। তুমি না আমার সোনা আব্বু। আরিয়ান মেয়ের কথা শুনে গমগমে গলায় বলে, এখন আমি কারো আব্বু নই। আমি তোমাদের বিরোধী দল। তাই পাম দেয়াট বন্ধ করো মামুনি। আনিকা ভেংচি কাটল। আরিয়ান হেসে আস্তে বল করে। আনিকা শূন্যে বল মারে। বল গিয়ে বাউন্ডারির বাইরে। ছক্কা বলে ভোর ব্যাট উপরে তুলে এই সুরে নাচতে থাকে। পাতা তার নাচ দেখে হাসতে হাসতে শেষ। আভারি বল এনে দিলে আরিয়ান আবার বল করে, এবার একটু গতিতে। আনিকা ব্যাট দিয়ে জোরে আঘাত করে, বল উঁচুতে উঠে যায়। আরিয়ান দাঁত কেলিয়ে হাত পাতে ক্যাচ করার জন্য। আনিকা কাদো কাদো চোখে ভোরের দিকে চায়। ভোর জিভে কামড় বসিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বল নিচে পড়ে। ক্যাচ মিস। আনিকা নাচতে থাকে আর চিল্লিয়ে বলে, থ্যাংক ইউ ভোর। আরিয়ান ছোট ছোট করে ভোরের দিকে তাকিয়ে বলে, ইটস চিটিং। চাচু চিটিং কিভাবে করে? আমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম। বলটা তোমার মাথার উপর পড়লে ইয়া বড় আলু গজাতো। কিউট কিউট ফেস বানিয়ে বলে ভোর। পাতা বাহবা দেয়। এই না হলে ভোর সরকার। আরিয়ান তার গাল টেনে আবার বল করে। বেশ রান করে তারা। মোট 40। ভোর 25। আনিকা 10। আভারি 5 করেছিল। এর মধ্যে আনিকা বোল্ড হয়ে যায়। সে ব্যাট ফিককে দিয়ে বলে, আব্বু তুমি একটুও ভালো না। তোমার সাথে আরি। আরিয়ান হাসে। আনিকা রেগে মেগে আগুন হয়ে চলে যায়। পাতা বুকে ফু দিয়ে ভালোভাবে কোমরে আঁচল গুজে ক্যাপ মাথায় ক্রিজে যায়। ব্যাট তুলে দোয়া দরুদ পাঠ করে। ভোর এগিয়ে এসে তাকে বাহবা দেয়। কিভাবে কি করতে হবে বলে বিপরীত ব্যাট হাতে দাঁড়ায়। আরিয়ান শয়তানি হাসে। পাতা ভেংচি কাটল। বল আসার সাথে সাথে ভোরের সব থিওরি ভুলে চোখ বুজে আন্দাজে ব্যাট করে। বল দূরে যায় না। ভোর চিল্লিয়ে দৌড়াতে বলে। দৌড়ে এক রান নেয় দুজনে। এবার ভোর ব্যাট করে। একটা ছক্কা হাঁকিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বিশ্বজয়ী হাসি দেয়। পাতা সিটি বাজায়। ভোর মুচকি হাসল। আরিয়ান আবার বল করে। ভোর এবার সিঙ্গেল নিয়ে এপাশে আসে। এবার পাতার পালা, সে আবার দোয়া দরুদ পাঠ করতে থাকে। ইয়া আল্লাহ, বাচ্চাটার সামনে মানসম্মান রেখো। ঝগড়ুটে প্যাঁচা মুখ দেবরের মুখে ঝামা ঘষিয়ে দিও। বল এলে পাতা আবার ভোরের শেখানো থিওরি ভুলে চোখ বুজে ব্যাট তোলে। কথায় আছে না ঢিলে বক মোড়ে ফকিরের কেরামতি বাড়ে। এখানে খাপে খাপ মিলে যায়। বল একেবারে বাউন্ডারির বাইরে। ভোর ছক্কা বলে উল্লাস করে। পাতা মুচকি হেসে আরিয়ানের দিকে চায়। আভারি বল কুড়িয়ে আনে। আরিয়ান আবার বল ছুড়ে। তবে এবার আর কেরামতি হয় না, স্ট্যাম্প উড়িয়ে বোল্ড হয় পাতা। ব্যাস, খেলা শেষ। পাতা গোমরা মুখ বানিয়ে ভোরের দিকে চায়। ভোর হেসে বলে, ইটস ওকে আম্মু। অনেক ভালো খেলেছো তুমি। পাতা মুচকি হেসে এগিয়ে আসে। কোমরে গোজা আঁচল ঘামে ভেজা মুখটা মুছিয়ে দেয়। ইসঘেমে নিয়ে একাকার বাচ্চাটা। সবাই 5 মিনিট ব্রেক নিয়ে আবার ক্রিজে নামে। আরিয়ান ব্যাট করে। ভোর বল হাতে তার জাদু দেখায়। ছেলেটা ছোট হলে কি হবে? কি সুন্দর বল করছে। একেবারে প্রশংসনীয়।
আরিয়ান তো তার প্রশংসায় পঞ্চমুখ। ভাইয়ের সাথে কথা বলে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এ ছেলে বড় হয়ে ভালো একজন বলার হতে পারে, মুস্তাফিজ তাসকিনের মতো। আরিয়ান 4-6 হেঁকে 7 ওভারেই 45 বানিয়ে ফেলেছে। 2 বার শূন্যে উঠেছিল। ক্যাচ করা যেত কিন্তু পাতার হাত থেকে ছুটে যায়। 55তে টার্গেট। আর মাত্র 10 রান করতে হবে আরিয়ানকে। আরিয়ান এটা ওটা বলে ভোর ও আনিকাকে লেগ পুল করছে। আনিকা বাবার সাথে গলা মিলিয়ে ঝগড়া করছে। পাতাও 2-1টার জবাব দিচ্ছে। তবে ভোর চুপচাপ বল করাই মনোযোগী। সে হার কিছুতেই মানবে না। শেষ অবধি লড়াই করবে। ভোর গম্ভীর মুখে হাত ঘুরিয়ে বল করে। আরিয়ান বলে আঘাত করে। বল এবার উঁচুতে উঠে। পাতা চোখ বড় বড় তাকিয়ে থাকে। তার দিকে প্রবল বেগে ছুটে আসছে ঘূর্ণায়মান ছোট বল। পাতা ফট করে কোমরে গোজা বাড়তি লম্বা আঁচল খুলে পেতে ধরে। বলটা খপ করে তার পেতে রাখা আঁচলে পড়ে। উল্লাসে পাতা মাতোয়ারা। হেসে বলটা হাতে নিয়ে বলে, আরিয়ান ভাই, আউট। আমরা জিতে গেছি। আরিয়ান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এদিকে ভোর আনিকা ছুটে এসে পাতাকে ধরে। এ বলে চিল্লিয়ে বিজয়ের উল্লাসে ফেটে পড়ে। আসমা বেগম রূপকে নিয়ে হাসতে হাসতে এগিয়ে আসে। আরিয়ান চিল্লিয়ে বলে, এটা চিটিং। আউট যাইনি আমি। ভোর হেসে বলে, চাচ্ছু, তুমি তো হেরে গেছো। এখন বাহানা দিয়ে লাভ নেই। চিটিংবাজ। তোমাদের দলে চিটারে ভরপুর। পাতা হেসে বলে, হেরে গেছেন আরিয়ান ভাই। এখন শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। ফোন হাতে দাঁড়িয়ে আছে অরুণ সরকার। মুখের আদল অতি গম্ভীর। কপালের শিরা ফুলে উঠেছে। ফর্সা হাতের নীলচে রগ ফুলে স্পষ্টত হয়ে আছে। ফোনের অপাশের ব্যক্তির কথা শুনে রাগে ফেটে পড়ে অরুণ। পাশের টবে লাথি দেয় সজোরে। হিসহিসিয়ে দাঁত কপাটি পিষ্ট করে রাশভারী গলায় বলে, ঘটনার 7 দিন পেরিয়ে গেছে। ওই শুয়োরের বাচ্চারা এখনো মুক্ত বাতাসে আর তুই আমাকে শান্ত হতে বলছিস। জানোয়ারগুলো কোন ঘাপটি মেরে আছে তোর টিম এখনো বের করতে পারল না। এতটা নিকম্মা টিম আদৌ হয়? রাসেল দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাই ওরা যথেষ্ট চেষ্টা করছে। ওই আকাশকে আমরা যতটা হালকা ভাবছি সে ততটা নয়। শালা। তবে কতদিন লুকিয়ে থাকবে? তুই টেনশন করিস না। বাড়িতে সিকিউরিটি রেখে দেয়া হয়েছে। আর ভাবি আর ভোরের জন্য স্পেশাল গার্ড রাখা হয়েছে। তোদের ওই দারোয়ানকে কি বের করে দিয়েছিস? হুম। কিছু টাকা দিয়ে বিদায় করে দিয়েছি। ভাই যেখানে আমার ছেলের কথা ওঠে আমি খুবই নির্দয়। আর তুই একটু ভালোভাবে খোঁজ খবর নে। আমিও আমার লোক লাগিয়ে দিচ্ছি। জানোয়ারদের পিঠের চামড়া তুলে লবণ না দেয়া পর্যন্ত আমি অরুণ সরকার শান্তিতে ঘুমাতে পারবো না। রাখছি। বলেই ফোন কেটে দেয়। ফোনটা সজোরে আছাড় মারতে নিয়েও মারে না। সুজনকে কল করে ভিতরে আসতে বলে। মিনিটের ব্যবধানে সুজনের আগমন ঘটে। অরুণ লম্বা শ্বাস টেনে সুজনকে বলে, আমার লোক লাগিয়ে দাও। ওই শুয়া পোকার বংশধর আবাল সবকটার পুরো হিস্ট্রি জিওগ্রাফি চাই। সুজন সায় জানিয়ে বলে, ওকে বসো। চলে যাবে হঠাৎ সে থেমে বলে, স্যার আজকে একটু পর মিটিং আছে। এই অফিসের পাশের রেস্টুরেন্টে। খসরু নোমানের সাথে। অরুণ তার কেবিনে বসে কালো ফ্রেমের চশমা লাগায়। ল্যাপটপ ওপেন করে বলে, আই নো। তুমি সঙ্গে যাচ্ছ। সব কালেকশন গুছিয়ে নাও। ফার্স্ট। সুজন মাথা নাড়ল। তবে রুম থেকে বেরোয় না। অরুণ ল্যাপটপ থেকে চোখ তুলে বলে, কিছু বলবে? সুজন খানিক জোরতার সাথে বলে, রুবি ম্যাম কিছু ডিজাইন করেছে। ইউনিক এন্ড গর্জিয়াস। সো তিনি চাচ্ছেন আজকের মিটিংয়ে এই ডিজাইন শো করাবেন। অরুণ কপালে ভাঁজ ফেলে চশমা খুলে ভাবুক সুরে বলে, আমি রুবির সাথে কথা বলে নেব। মি নোমান সুবিধার লোক নয়। হুম বলে সুজন বেরিয়ে যায়। অরুণ ল্যাপটপে কিছু ইমেইল সেন্ড করে উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরিয়ে রুবির কেবিনে গিয়ে নক করে। অনুমতি পেয়ে অরুণ ভিতরে প্রবেশ করে। রুবি তাকে দেখে মুচকি হেসে বলে, আমি মাত্রই আপনার কাছে যাচ্ছিলাম ভাইয়া। আজকের মিটিংয়ে আমিও যেতে চাইছি। এই ডিজাইনগুলো একবার দেখুন। আশা করি মি নোমানের পছন্দ হবে। অরুণ ডিজাইনগুলো হাতে নেয়। বেশ গর্জিয়াস লোক। অরুণ সবগুলো দেখে বলে, ইমপ্রেসিভ। বার তুমি মিটিংয়ে যাচ্ছ না। ডিজাইনগুলো আমিই নিয়ে যাচ্ছি। ওগুলোর সাথে এগুলো অ্যাড করে দেব। রুবির হাস্যোজ্জ্বল মুখে আধার নামতে শুরু করে। সে জিজ্ঞেস করে, আমি গেলে কোনো প্রবলেম ভাইয়া?
কিছুটা। নেক্সট ক্লায়েন্টের মিটিংয়ে যেও। রুবি ভদ্র সুলভ হাসে। তবে সে কিছুটা নারাজ হয়। সে খুব এক্সাইটেড ছিল। নিজ উদ্যোগে কিছু ডিজাইনও করেছে। অরুণ ভাইয়া তাকে মানা করবে এটা তার ভাবনার বাইরে ছিল। অরুণ ডিজাইনগুলো নিয়ে বেরিয়ে আসে। প্রয়োজনীয় কাগজপত্র সহ ল্যাপটপ সমেত সুজনকে নিয়ে অফিস থেকে বের হয়। রেস্টুরেন্টে গিয়ে বসে নোমানকে কল লাগায়। তারা জানায় অন দ্য ওয়ে। মিনিট খানেক পর তারা আসে। অরুণ খাবার অর্ডার করে কালো ফ্রেমের চশমা পরে তাদের সব কালেকশন দেখায়। ডিজাইনে বর্ণনা দিয়ে তারা কিছু ডিজাইন সিলেক্ট করে, সাথে সব ডিজাইন ইমেইলে পাঠাতে বলে। খাবার সেরে সবাই আরও কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলে। কাজের আলাপন শেষ হলে ক্লায়েন্ট বিদায় নেয়। অরুণ চশমা খুলে টেবিলে রাখে। সুজনকে বলে ঠান্ডা আইসক্রিমের অর্ডার করতে বলে। আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করা যাক। সুজন আইসক্রিম অর্ডার করতে উঠে যায়। অরুণ টেবিলে মাথা রেখে ঝুঁকে আসে। মাথাটা প্রচণ্ড ধরেছে। মনে হচ্ছে ব্যথায় রগটগও ছিঁড়ে যাচ্ছে। অরুণ সরকার। মেয়েলি কণ্ঠস্বর শুনে অরুণ বিরক্ত হয় বেশ। মাথা তুলে সম্মুখে চায়। মেয়েটি মুচকি হেসে সামনে ফাঁকা জায়গায় বসে পার্সটা টেবিলে রেখে বলে, চিনতে পারলেন না? আমি শ্রাবণী আহসান। অরুণ স্বাভাবিকভাবে বলে, জি চিনতে পেরেছি। মেয়েটি হেসে উঠল। আপনার উপর কিন্তু আমি অনেক রেগে আছি। কন্ট্যাক্ট করারও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আব্বু দেয়নি আপনার নম্বর। অরুণের কপালে ভাঁজ পড়ে। মেয়েটি আবার হেসে বলে, আপনাদের তরফ থেকে যখন প্রস্তাব পাঠানো হয় আমি মোটেও রাজি ছিলাম না। ৩৮ বছরের বুড়ো সাথে ছেলে। কিন্তু আপনাকে দেখার পর আমার ধারণা পাল্টে যায়। আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি। আপনাকে আমার বেশ পছন্দ হয়েছিল। কিন্তু আব্বু বলল আপনারা মানা করে দিয়েছেন। আমি অনেক রেগে গিয়েছিলাম। আব্বুর কাছ থেকে আপনার কন্ট্যাক্ট নম্বর চেয়েছি বেশ কয়েকবার, সে দেয়নি। আপনার সাথে যোগাযোগও হয়নি। আপনি কি সেদিন আমার কথায় কিছু মনে করেছিলেন? অরুণ স্বভাব সুলভ গম্ভীর। তার মোটেও ভালো লাগছে না এই বকবক। তাই সে জবাব দিল না। শ্রাবণী অরুণের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। লোকটা আগের থেকে হ্যান্ডসাম হয়েছে। বলিষ্ঠ আকর্ষণীয় বডি। কালো স্যুট বুটে বেশ লাগছে। গাম্ভীর্যে ভরপুর ব্যক্তিত্বে ভরাট এক সুপুরুষ। সে রেস্টুরেন্টে প্রবেশ করেই দেখেছিল। কিন্তু তার সাথে আরও কিছু লোক থাকায় অপেক্ষা করছিল। যেই তারা চলে যায় সুযোগ হাতছাড়া করেনি। তবে লোকটাকে এভাবে চুপ থাকতে দেখে ইতস্তত বোধ করে। প্রসঙ্গ পাল্টে বলে, আপনার বাচ্চাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। ছোট জবাব অরুণের। শ্রাবণী কথা বলার বাহানা খুঁজেছে, কিন্তু লোকটা তো মুখে কুলু পেটে বসে আছে। এই লোক এমন কেন? ভদ্রতার খাতিরেও তো টুকটাক কথা বলা যায়। হঠাৎ সে খেয়াল করে তার সামনে অর্থাৎ অরুণ সরকারের পেছনের দিকে এক টেবিল পরে বসা এক মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চাহনিতে কিছু একটা আছে। কেমন করে তাকিয়ে আছে যেন তাকে ভস্ম করে দেবে। সে যে তাকিয়ে আছে মেয়েটা তবুও নজর সরায়নি। কেমন কটমট করে তাকিয়ে আছে। শ্রবণী ভালো করে খেয়াল করে কম বয়সী মেয়ে। তার সাথে 3টা বাচ্চা ও একটা লোক বসে। লোকটার মুখ দেখতে পাচ্ছে না সে। তবে আন্দাজ করে মেয়েটার হাজবেন্ড হবে। কিন্তু কথা হলো ওভাবে তাকিয়ে আছে কেন? সে মেয়েটার দিকে দৃষ্টি রেখে অরুণের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলে, আপনার পেছনের এক টেবিল পরে একটা মেয়ে বসে আছে। ছোট মেয়ে 20-22 বছর হবে। সাথে 3টা বাচ্চা আর হাজবেন্ড। কিন্তু মেয়েটা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে যেন। মনে হচ্ছে আমি তার হাজবেন্ডের সাথে ডেটে এসে ধরা পড়েছি। বলেই আবার হাসে। অরুণের বিরক্তের সীমা আকাশ ছোঁয়। তবুও কৌতূহল মেটাতে পেছনে তাকায়। মেয়েটার সাথে চোখাচোখি হয় অরুণের। সে সামনে ফিরে স্বাভাবিকভাবেই। তখনই সুজনের আগমন ঘটে। হাতে তার আইসক্রিমের বাটি। সুজন শ্রাবণীকে দেখে কৌতূহলী মনে অরুণের দিকে চায়। অরুণ তার হাত থেকে আইসক্রিমের বাটি নিয়ে বলে, তুমি এখন যেতে পারো। আর হ্যাঁ, আমি আর অফিসে যাচ্ছি না। রুবিকে বলবে এখানে আসতে। এখনই। ওকে বসো। বলেই সুজন সুরসুর করে চলে যায়। শ্রাবণী খুশি হয় ঢের। সেভাবে তার সাথে আলাপ করার জন্য অফিসে যাবে না। সে মুচকি হেসে বলে, কেমন চলছে লাইফ? বিয়ে টিয়ে করেছেন নাকি? কাম। বলেই অরুণ উঠে দাঁড়ায়। শ্রাবণী আগা মাথা কিছুই বুঝল না, তবে সেও অরুণের পিছু গেল। অরুণ সরকার সেই টেবিলের সামনে যায়।
একটা বাচ্চা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেই বাচ্চা ছেলে ঘাড় ঘুরিয়ে তাকায়। বুলি আওড়াতে থাকে। টেবিলে সবাই তার দিকে তাকায়। ভোর মাথা তুলে বাবাকে দেখেই খুশিতে লাফিয়ে উঠে। অরুণ আইসক্রিমে বাটি টেবিলে রেখে হাত বাড়িয়ে কোলে তুলে নেয়। আরিয়ানের পাশে বসে ছেলের আদুরে মুখটায় চুমুতে ভরিয়ে দেয়। ভোর বাবার গলা জড়িয়ে গালে সশব্দে চুমু দিয়ে আগ্রহ সমেত বলে, ও আব্বু জানো কি হয়েছে? অরুণ মাথা নাড়ে, সে জানে না। ভোর মিষ্টি হাসি দিয়ে বলে, আজ আমরা টি-20 খেলেছি। আমি, আম্মু, আনি, ভারী কাকু এক টিম। আর চাচু একাই এক টিমে। আমরা সবাই মিলে চাচুকে হারিয়ে দিয়েছি। আমরা ম্যাচটা জিতে গেছি। অরুণ ছেলের অধরকনে চুমু দিয়ে বলে, সত্যি? কনগ্রেটস আব্বু। ভোর খুশিতে বাকবাকুম। আরিয়ান ছোট ছোট করে তাকিয়ে হেসে বলে, চিটিং করলে জেতাই যায়। ভোর সাথে সাথে তীব্র প্রতিবাদ জানায়, মোটেও চিটিং করিনি আমরা। তুমি হেরে গিয়ে এখন বাহানা বানাচ্ছ, তাই? ভোর মাথা উপর নিচ করে সায় জানালো। শ্রাবণী এখনো দাঁড়িয়ে আছে। এটাই তাহলে লোকটার ছেলে। বেশ আদুরে। আর কি সুন্দর পাকা পাকা কথা। পুরাই রসগোল্লা টাইপ। কিন্তু বাকিরা কারা? অরুণ পাতার দিকে চায়। মেয়েটার মুখটা থমথমে। কারণটাও বুঝতে বাকি রইল না। হায়রে মেয়ে মানুষ। সন্দেহ এদের রগে রগে রক্ত কণিকার মতো ঘুরে বেড়ায়। সে ঘাড় ঘুরিয়ে শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে, এখানে বসুন। শ্রাবণী যেন খুশি হলো খুব। পাতার পাশে বসে অরুণকে উদ্দেশ্য করে বলে, এনারা। আরিয়ান অবাক চোখে অরুণের দিকে তাকিয়ে। শ্রাবণীকে দেখে তার চিনতে অসুবিধা হয়নি। কিন্তু এই মেয়েটা ভাইয়ের সাথে। সে এবার পাতা দিকে চায়। মেয়েটার মুখের আদলও সন্দেহভাজন। অরুণ শ্রাবণীর কথার প্রেক্ষিতে আরিয়ানকে দেখিয়ে বলে, এটা আমার ভাই। এগুলো বাচ্চা কাচ্চা। আর আপনার পাশের জন আমার ওয়াইফ। পাতা যেন এবার আটকে রাখা শ্বাস টেনে নিল। তবুও মুখের আদল পরিবর্তন হয়নি। তারা রেস্টুরেন্টে এসেছে বেশ কিছু সময় হলো। পার্ক থেকে ঘুরে তারপর আরিয়ান ভাই এখানে নিয়ে আসে। খাওয়ার মাঝেই পাতা খেয়াল করে তাদের সামনে এক টেবিল পরে একটা লোক বসে। যদিও ব্যাক সাইড দেখেছে তবুও পাতার চিনতে অসুবিধা হয়নি লোকটা তার নাক উঁচু ম্যানারলেস লোক। কিন্তু লোকটার সাথে একটা মেয়েকে দেখে পাতার মাথা হ্যাং হয়ে যাবার উপক্রম। ভালো করে দেখে পাতার স্মরণে আসে এই মেয়েটাকে সে এর আগেও দেখেছে। কিন্তু কখন কোথায় মনে পড়ে না। কিন্তু সেটা কথা না। কথা হলো তার জামাইকে কেন অন্য মেয়ের সাথে দেখা যাবে। শ্রাবণী অবাক লেচনে পাশে তাকায়। পাতাকে দেখে অরুণের দিকে চায়। লোকটা বিয়ে করে নিয়েছে। অরুণ যেন তার না বলা প্রশ্ন বুঝতে পারল তাই ছোট করে জবাব দিল, 4-5 মাস হবে বিয়ের। শ্রাবণী ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে পাতার সাথে পরিচিত হয়। আরিয়ানের সাথে টুকটাক কথা বলে। হাত বাড়িয়ে আনিকা ও ভোরের গাল টিপে দিয়ে বাহানা দিয়ে কেটে পড়ে। সে চলে গেলেই অরুণ ছেলেকে নিয়ে উঠে এসে পাতার পাশে বসে। আরিয়ানের কপালে ভাঁজ পড়ে। এখানে কি সমস্যা হচ্ছিল? ঘামের উদ্ভট গন্ধ বেরোচ্ছিল, গোসল করিসনি? আরিয়ান নিজেকে শুকে, কই কোনো গন্ধ টন্ধ নেই তো। সে গোসলও করেছে, আবার বেরোনোর আগে পারফিউমও লাগিয়েছে তাহলে। সে ভাইয়ের দিকে তাকায়। অরুণের মুখাবয়ব সিরিয়াস থাকলেও আরিয়ানের বুঝতে অসুবিধা হয় না। সে কটমট করে বলে, গোলাপের সুবাসে অভ্যস্ত ভাই আমার। শিমুলের ফুলে গন্ধ খুঁজে পায়। ভালো, বেশ ভালো। পাতা খানিকটা ইতস্তত বোধ করে। কি শুরু করলো দুই ভাই? সে অরুণের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, মহিলাটি কে ছিল? অরুণ আইসক্রিমের বাটির ঢাকনা খুলে দেয়। এক চামচ তুলে ছেলের মুখে দেয়। পরপর সামনে বসা আনিকার মুখে দিল। ছোট রূপ আরিয়ানের কোল থেকে টেবিল চাপড়াতে করে। সেও খাবে। অরুণ অল্প করে তার মুখেও দেয়। রূপ মুখে নিয়ে ফোকলা দাঁতে হাসি উপহার দেয়। আরিয়ানের দিকে বাড়িয়ে দিলে সে নেয় না। তার মতে আইসক্রিম বাচ্চারা খায়। অরুণ নিজের মুখে নেয়। পাশে বসা পাতার মুখটা এইটুকু হয়ে যায়। একে তো তার কথার উত্তর দিল না। তার উপর সবাইকে আইসক্রিম খাওয়ালো অথচ তার কথা মনে নেই। পাতা চুপচাপ কাচ্ছি বিরিয়ানি খাওয়ায় মনোনিবেশ করে। অরুণ আর চোখে একবার পাতার ফুলো গাল দেখে, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করে না। এখন কি ছোট ভাইয়ের সামনে বউকে আইসক্রিম মুখে তুলে খাইয়ে দিবে? কি ভাববে আরিয়ান? কচি বউ পেয়ে আহ্লাদ করছে। আরিয়ানও চামচ ভর্তি বিরিয়ানি মুখে তুলে বলে,
ওই মেয়েটা এখানে কেন? আর তুই বা এখানে কেন? পাতার কানটা সজাগ হয়। প্রথমবার আরিয়ানের কথাটা তার ভালো লেগেছে। অরুণ ছেলের মুখে আইসক্রিম দিয়ে বলে, ডেট করতে এসেছিলাম। আরিয়ানের কপালে ভাঁজ পড়ে। ভাইয়ের মিথ্যে তার বুঝতে অসুবিধা হয় না। সে পাতার দিকে চায়। বোকা মেয়েটা থম মেরে আছে যেন এখনই স্ট্রোক করবে। তার হাসি পায় বেশ। পাতা সত্যিই ঝটকা খায়। কি বলল লোকটা? মজায় বলেছে নাকি সিরিয়াস? কিন্তু তার কথা হলো বলবে কেন? তার চোয়াল শক্ত হয়। তবে কিছু না বলে গপাগপ বিরিয়ানি মুখে পুরে। আরিয়ান তার কাণ্ড দেখে হাসতে হাসতে বলে, দেখ তোর আম পাতা জোড়া জোড়া। হিংসেও জলে পুড়ে যাচ্ছে। পাতা কটমট করে তাকালো তার দিকে। শালার দেবর। একে তো পদ্মা সেতুর উপর থেকে টুপ করে ফেলে দেয়া উচিত। অরুণ পাতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এখানে একটা মিটিংয়ে এসেছিলাম। মিটিং শেষ হতেই মেয়েটার আগমন। আর মেয়েটা হচ্ছে ভাইয়ের না হওয়া ফিয়ন্সে। মানে ভাইয়ের সাথে তার বিয়ের কথা উঠেছিল। ভাই মানা করার পর কথাবার্তা আর এগোয় না। আরিয়ান কনফেস করে ব্যাপারটা। পাতার খেয়াল হয় লোকটার সাথেই এক রেস্টুরেন্টে দেখেছিল মহিলাকে। পাতা আবার নিজের খাওয়ার মনোনিবেশ করে। ভোরের মুখেও চামচে করে বিরিয়ানি তুলে দেয়। ভোর বাবার কোলে বসে একবার আইসক্রিম খাচ্ছে তো একবার বিরিয়ানি মুখে পুরছে। অন্য সময় হলে অরুণ বাধা দিত, এখন বাধা দিতে মন চাইল না। আরিয়ান ভাইয়ের জন্য বিরিয়ানি অর্ডার দিতে চাইলে অরুণ মানা করে। মাত্রই চাইনিজ খেয়েছে সে। এরই মাঝে রুবির আগমন ঘটে। সবাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। সবাই সিদ্ধান্ত নেয় পার্কে যাবে। ভোর আনিকা তো সেই খুশি। পারে না গাড়িতেই নেচে ওঠে। সন্ধ্যার দিকে হলেও পার্ক খোলা থাকে। বিশেষ করে এই সময়টা যেন আরো জমে ওঠে। সবাই মিলে একটা শিশু পার্কে যায়। অরুণ ভিড় ঠেলে টিকিট কেটে নেয়। পার্কে প্রবেশ করে ভোর আনিকা সামনে সামনে হাঁটতে থাকে। তারা দুজন ঘোর আলাপের মাঝে ডুবে। কে কোন রাইডে উঠবে? ভূতের ঘরে যাবে? ঘোড়ার উঠবে? আরো কত শত প্ল্যান তাদের। ভোর মাঝে মধ্যে বাবাকে জিজ্ঞেস করছে, আব্বু আমি কিন্তু সব রাইডে চড়ব। তুমি কিন্তু একদম মানা করতে পারবে না। অরুণ চুপচাপ হ্যাঁও বলে না, আবার নাও করে না। সে পকেটে হাত গুটিয়ে ছেলের পেছনে হাঁটছে। তাদের পিছনে আরিয়ান রূপকে কোলে নিয়ে হাঁটছে আর রুবি তার বাহু আঁকড়ে ধরে এটা ওটা জিজ্ঞেস করছে। মাঝে মাঝে দু একটা প্রেম বাক্য পাঠ করছে দুই কপতি। পাতা সবার পেছনে অবস্থান করছে। সে আস্তে ধীরে হাঁটছে আপনমনে। শাড়ি পরে সবার সাথে হাঁটতে বেশ বেগ পোহাতে হচ্ছে। সে লোকটার উপর ভয়ঙ্করভাবে রেগে আছে। লোকটা কেমন যেন তাকে গ্রাহ্যই করছে না। এমন কেন করছে? সকালেও তো ঠিক ছিল তাহলে। পাতার চোখ জোড়া ভিজে ওঠে। আরিয়ান ভাই আর রুবি আপু কি সুন্দর করে হেঁটে যাচ্ছে। আর লোকটা তাকে ফেলেই আগে আগে যাচ্ছে। রসকহীন আনরোমান্টিক লোক কোথাকার। তার যে একটা আদুরে বউ আছে সেই সেটা ভুলেই বসেছে। ভোর আনিকা পুরো পার্ক ঘেটে দেখেছে। ট্রেন, বট, নাগরদোলা সব কিছুতেই ওঠা শেষ। শুধু ভূতের ঘরে যাওয়া হয়নি। সেটা আপাতত বন্ধ আজ। এখন দুজন দলনায় বসে দল খেতে ব্যস্ত। পাতা তাদের ধাক্কা দিচ্ছে। আরিয়ান রুবি একটু দূরে দাঁড়িয়ে ছবি উঠতে ব্যস্ত, তারা সাথে রূপও আছে। আর অরুণ সরকার, সে সামনে ব্রেঞ্চে চুপচাপ বসে। পাতা ব্যাপারটা খেয়াল করেছে। লোকটা কেমন যেন অস্বাভাবিক রকম চুপ হয়ে আছে। লোকটা গম্ভীর চুপচাপ, কিন্তু ছেলের সামনে সে অন্য অরুণ সরকার। এর আগেও তারা এসেছিল পার্কে। সে ভোরও লোকটা। তখন তো নাক উঁচু, লোকটা হাসি খুশিই ছিল। অথচ আজ কেমন যেন লোকটা তাদের সাথে থেকেও নেই। আনমনা। এমনকি ভোরের সাথেও। অন্য সময় হলে ভোরের উপর সৎখানি নিষেধাজ্ঞা জারি করত। ভোর ওটা করবে না, এটা করবে না, ব্যথা পাবে, আমার কাছে থাকো। কিন্তু আজ সে ভোরকে কোনো কিছুতেই নিষেধ করেনি। ভোর নিজের মতো লাফালাফি ছোটাছুটি করেছে যেন মুক্ত বিহঙ্গ। আর অরুণ সরকার পুরোটা সময় চুপ ছিল। ও আম্মু, তুমিও চড়ো না দলনায়। আমি ধাক্কা দিব। ভোরের কথায় পাতার ধ্যান ভঙ্গ হয়। অরুণের উপর থেকে নজর সরিয়ে ভোরকে বলে, না সোনা তুমিই দল খাও। আমি একটু আসি। আস্তে আস্তে কিন্তু। ব্যথা পাবে। ভোর মাথা নেড়ে সায় জানালো। পাতা শাড়ির কুচি ধরে এগিয়ে যায়। অরুণের পাশে বসে। অরুণ তার দিকে একবার তাকিয়ে সিটে গা এলিয়ে দেয়।
পাতা ভ্রুকুটিতে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কেমন চুপচাপ আছেন? কিছু হয়েছে। অরুণ পাতার মাথার স্কার্ফটা পিন ঠিক করে দেয়। কাঁধে হাত রেখে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, কিছু হয়নি। আইম ফাইন। শুধু টায়ার্ড লাগছে একটু আকটু। পাতার বিশ্বাস হয় না। তবে কথার প্রেক্ষিতে কিছু বলে না। বললে দেখা যাবে লোকটা রেগে বম হয়ে আছে। সে হাত বাড়িয়ে অরুণের কপালে রাখে। না, জ্বর তো নেই। অরুণ মুচকি হেসে পাতার হাত মুঠোয় ভরে আলতো করে চুমু দেয়। হাতটা মুঠোয় বন্দি রেখে শান্ত গলায় বলে, হেডেক হচ্ছে। যন্ত্রণায় মাথা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। পাতা উদ্বিগ্ন হয়ে পড়ে। লোকটার মাথা ব্যথা। কষ্ট হচ্ছে নিশ্চয়ই। লোকটা কখনো বলে না তার খারাপ লাগছে বা কোনো অসুবিধা হচ্ছে। সব সময় নিজের ভিতর কথা চেপে রাখবে। পাতা উঠে দাঁড়ালো। অরুণের পরিপাটি চুলের ভাঁজে হাত গলিয়ে শাসনের সুরে বলে, এই জন্যই চুপচাপ বসেছিলেন? বললে বাড়ি চলে যেতাম। ইস, ওষুধ খেয়েছিলেন? অরুণের ভালো লাগে মিষ্টি শাসন। সে বাধ্য ছেলের মতো মাথা নাড়ে খায়নি। পাতা কপালে ভাঁজ ফেলে চলে যায়। আরিয়ানকে ডেকে বলে, আপনারা কি আরো কিছুক্ষণ থাকবেন? আরিয়ান জিজ্ঞেস করে, কেন, কোনো সমস্যা? বাড়ি যাবে? মাত্র তো 8:30 বাজছে। তাহলে আপনারা থাকুন, আমরা চলে যাচ্ছি। ভালো লাগছে না আর। পাতার কথায় রুবি ভেবে বলে, একসাথেই যাই। চলো। অনেক হয়েছে। ছেলেটার ঘুমানোর সময় হয়ে গেল। আরিয়ান আর দ্বিরুক্ত করে না। রাত 11টার কাছাকাছি। পাতা তড়িঘড়ি করে ঘরে আসে। রুম জুড়ে অন্ধকার। ড্রিম লাইটও জ্বালানো হয়নি। পাতা লাইট জ্বালানোর জন্য দেয়াল হাতড়ে সুইচের খোঁজ চালায়। পেয়েও যায়, এর মধ্যে গমগমে আওয়াজ ভেসে আসে। পাতাবাহার, লাইট জ্বালিও না। অন্ধকার তো। ড্রিম লাইট জ্বালিয়ে দিন। আলো অসহ্য লাগছে। বন্ধই থাক। পাতা আর কিছু বলে না। অন্ধকারে পা টিপে টিপে বিছানায় গিয়ে বসে। শাড়ি চেঞ্জ না করেই গা এলিয়ে দেয়। কমফোর্টের ভিতরে ঢুকে বুঝতে পারে লোকটা মাঝখানে শুয়ে আছে। পাতা কাত হয়ে একটা হাত অরুণের কপালে রেখে টিপে দিতে থাকে। কমেনি তাই না? খুব খারাপ লাগছে। মাথায় পানি দিবেন? অরুণ বুজে রাখা চোখ খুলে নেয়। অধরকোণে মিষ্টি হাসির রেখা। যেই মিষ্টি হাসি সচরাচর দেখা যায় না। অরুণ লম্বা শ্বাস টানে। মাথা ব্যথা থাকলেও সেটা এখন তাকে মোটেই কাবু করতে পারছে না। করবে কিভাবে? ছেলের আম্মু যেন উঠে পড়ে লেগেছিল। ভোর তো বাবার মাথায় হাত বুলিয়ে কত চুমু দিয়েছে। বিড়বিড় করে সূরা পাঠ করে 25 বার ফু দিয়েছে। আরো বিড়বিড়িয়ে বলছিল, আল্লাহ আমার আব্বুর মাথা ব্যথা ঠিক করে দাও। অরুণের কাছে ছেলের এসব আদুরেপনা বেশ পরিচিত। কিন্তু আজ পাতাবাহারের কাণ্ড কারখানায় সে হেসেছে। পারে না পাগলি মেয়েটা তার মাথা ব্যথাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করে দিতে। তার সেসব কাণ্ডের কথা বলার মতো নয়। অরুণ কপাল থেকে পাতার হাতটা সরিয়ে দিয়ে অন্ধকারেই পাতার বুকে মুখ গুজে বলে, একটুও কমেনি। খুব খারাপ লাগছে। পাতার চিন্তার মাত্রা বেরিয়ে যায় তরতরিয়ে। বুকটা কাঁপছে অনবরত। সে অরুণের ঘন সাদা কালো মিশেলের চুলের মাঝে হাত চালিয়ে বলে, ওষুধ খেয়েও কমে গেল না কেন? ডাক্তারের কাছে একবার কল করুন তো। অরুণ পাতাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে বিড়বিড় করে বলে, ডাক্তারে কিছুই হবে না। তবে আমার আদুরে পাগলি বউটা একটু আদর করলেই কমে যাবে। 100-150 চুমু দিলে একটু কমতে পারে। পাতা হাসে। সে কি কোনো 17-18 বয়সী নিব্বি প্রেমিকা নাকি, যে এসব রোমান্টিক কথাবার্তায় আবেগে আপ্লুত হয়ে যাবে? পাতা অরুণের মাথার চুল টেনে ধরে বলে, তাহলে থাক। আর বলতে পারে না। ব্যথায় চোখ মুখ কুঁচকে যায়। নাক উঁচু, ম্যানারলেস, অসভ্য বর্বর লোক কোথাকার। অরুণ আবার দাঁত বসিয়ে বিড়বিড় করে কিছু বলে। পাতা অরুণকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি হচ্ছে টা কি ভোরের বাবা? ছাড়ুন। অরুণ ছেড়ে দেয় সাথে সাথেই। অপাশ ফিরে ভোরকে জড়িয়ে শুয়ে পড়ে। সবকিছু পাতার মাথার উপর দিয়ে যায়। কিছু পল চুপচাপ ওভাবেই শুয়ে থাকে। লোকটা কি রেগে গেল? পাতার মনটা খারাপ হয়ে যায় নিমিষেই। সে অরুণের বালিশে মাথা রেখে এক হাত পেটে রাখে। অরুণ প্রতিক্রিয়াহীন। না সরিয়ে দেয় না আঁকড়ে ধরে। পাতার হাতটা ধীরে ধীরে উপরের দিকে উঠে উন্মুক্ত পিঠে অধর ছুঁয়ে যায়। এতেও যেন কাজ হয় না। পাতার কপালে ভাঁজ পড়ে। সে উঠে বসে অরুণের বাহু ধরে ঝাঁকিয়ে বলে, এই ভোরের বাবা। অরুণ চোখ মুখ খিচে নিয়ে শুয়ে থাকে।
এত আদুরে ডাকে সাড়া না দিয়ে থাকা যায়। পাতা আবার ডাকে, এই, না আর থাকা গেল না। সে ঝটকায় পাতার হাত ছাড়িয়ে ধমকে বলে, শান্তিতে ঘুমাতে দিবে না? এমনি মাথা ব্যথায় ভালো লাগছে না। অসহ্যনীয় হয়ে উঠেছে। পাতা বসে থাকে ওভাবেই। এভাবে ধমক দিতে পারল। সে লোকটাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। সে অসহ্যনীয় হয়ে উঠেছে। পাতা আবছা অন্ধকারে অরুণের দিকে তাকিয়ে থাকে। চোখের উপর হাত রেখে চিত হয়ে শুয়ে আছে লোকটা। তার ঘন নিঃশ্বাসের শব্দ পাতার কানে বাজছে। পাতা তাকিয়ে থাকে শুধু, নড়ে না চড়েও না। চুপচাপ ওভাবে বসে থাকে। অরুণ চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। অন্ধকারে পাতার অবয়ব বুঝতে পারে। নাক টানার শব্দও ভেসে আসে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে। এদের কি করবে সে? অরুণ হাত বাড়িয়ে দেয়। আবছা আলয় পাতার কাঁধ থেকে আঁচল নামিয়ে বলে, পাতাবাহার কাম। বলতে দেরি পাতার আসতে দেরি হয় না। এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার ব্যক্তিগত মালিকানায়। দুগালে হাত রেখে মুখোমুখি হয়। কপালে ছোট বেশ কয়েকটি চুমু দেয়। সুযোগ বুঝে গালে থুতনি জুড়ে চুমুর বর্ষণ হয়। প্রথমবারের মতো বোচা নাকটায় আলতোভাবে কামড় দিয়ে কাঁধে মুখ লুকিয়ে নেয়। অরুণ শব্দ করে হেসে উঠে। দুহাতে জড়িয়ে ধরে ধীমে গলায় বলে, মাত্র 27। এখনো 123টা বাকি আছে। পাতার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হবে। সে বিড়বিড় করে, শালার অসভ্য জামাই। অরুণের কর্ণ গহ্বরে বাক্যটা পৌঁছানো মাত্র তার মুখের আদল পরিবর্তন হয়। পাতাকে বুকের নিচে ফেলে বলে, বন্ধু নই তোমার, আইম ইউর হাজবেন্ড। শালা কেমন ভাষা! হুম। স্পষ্ট ধমকের সুর। পাতা কাচুমাচু মুখে তাকায়। এখন মুখ ফসকে বেরিয়ে এলো সে কি করবে। সে মিনমিনে গলায় বলে, স্লিপ অফ টাং। আর হবে না। এই বালিশ ছুঁয়ে বলছি। অরুণ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। পাতা নজর সরিয়ে নেয়। লোকটার চোখের গভীরে তাকানোর সাহস এই মুহূর্তে তার নেই। অরুণ পাতার কপালে চুমু দিয়ে তার নিজ কার্যে অগ্রসর হতে থাকে। মিষ্টি মধুর আলিঙ্গনে ধীরে ধীরে ভাসিয়ে নেয় পাতাকে। পাতা একবার বাধা দেয়। অরুণ চোখ রাঙায়। আবছা আলোয় গরম চোখের চাহনি দেখে পাতা আর কিছুই বলতে পারে না। সময় যত পেরিয়ে যায় রাত ততটাই অন্ধকারে ধাবিত হয়। সাথে নিশীথ গভীরে ডুব দেয়। অন্ধকার ঘরে দম্পতি প্রণয়ের জোয়ারে ভাসমান। চাপা ঘন নিঃশ্বাস পুরো ঘর জুড়ে। হঠাৎ ক্ষীণ সুরে আব্বু ডাক ভেসে আসে। অরুণের কান সজাগ হয়। অন্ধকারে পাশ হাতরে নিজের খুলে রাখা শার্ট খুঁজে পাতার গায়ে গলিয়ে দুটো বোতাম লাগিয়ে সরে আসে। হৃদস্পন্দন তার অস্বাভাবিক। ছেলের কাছে গিয়ে আদুরে গলায় বলে, ঘুম ভেঙ্গে গেছে কলিজার। বাজে স্বপ্ন দেখছো? ভোর বাবাকে জড়িয়ে ধরে ঘুম জড়ানো ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে, খুবই বাজে স্বপ্নটা। দেখি তোমার মাথা ব্যথা বড় হয়ে দুটো শিং গজিয়েছে। একদম ভ্যাম্পায়ারের মতো লাগছে। অরুণ তার কপালে চুমু দেয়। ভোর বলে, তোমার মাথা ব্যথা কমেছে আব্বু। লাইট জ্বালাও না। অরুণ লাইট জ্বালিয়ে দেয়। ভোর বাবার কপালে চুমু দিয়ে বলে, কমেছে। তুমি আল্লাহকে বলেছ। তিনি সারিয়ে দিয়েছেন। ভোর খুশি হয়ে বাবার গলা জড়িয়ে ধরে। অরুণ আর চোখে পাতার দিকে চায়। পাতা কমফর্ট সরিয়ে উঠে বসে। ভোর তাকে দেখে বলে, আম্মু আব্বুর মাথা ব্যথা ভেনিশ হয়ে গেছে। পাতা তার মাথার এলোমেলো চুল ঠিক করে বলে, ভোর এত দোয়াট করেছে হবে না। আচ্ছা ভোর সিং গজানো বাবাকে কেমন দেখলে? ভোর দাঁত বের করে হেসে সোজা হয়ে দাঁড়ায়। অরুণের থুতনি ধরে এদিকে ওদিকে করে বলে, আম্মু একদম ভ্যাম্পায়ারের মতো লাগছিল। মাথায় দুটো সিং, বড় বড় দুটো রাগঝুসে দাঁত। চোখ দুটো লাল টুকটুকে ছিল। পাতা পিটপিট করে তাকালো। একটা ছবি তুলে রাখতে। আমিও দেখতাম। ভোর ভাবনায় পড়ে। স্বপ্নে ছবি তোলা যায় আম্মু। পাতা হেসে দেয় খিলখিলিয়ে। অরুণ ছেলেকে শুয়ে দেয়। পাতার হাসি থামে না। তার হাসি দেখে ভোর বলে, আম্মু হাসছো কেন? পাতা কিছু বলে না, শুধু হাসতেই থাকে যেন হাসির প্রতিযোগিতায় নেমেছে। অরুণ বিরক্তের সাথে তাকায়, পাতা তবুও থামে না। ভোর আম্মুর হাসি দেখে হাসতে নিবে অরুণ শক্ত গলায় বলে, ঘুমাও। ভোর বাবার পেটের উপর এক পা তুলে বুকে মুখ লুকিয়ে চোখ বুজে নেয়। পাতা হাসি থামিয়ে পিটপিট করে চায়। অরুণও তাকায় তার দিকে। পাতা ঠোঁট ভেঙে আবার হেসে দেয়। লোকটার উপর তার করুণা হচ্ছে। আহারে বেয়াদব, রাত দুপুরে পেতনি ভর করেছে। ঘুমাও।
অরুণে ধমকে পাতা ধপাস করে বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। তবে তার হাসি মোটেও বন্ধ হয়ে যায়নি। অরুণ হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে নেয়। চলবে। গল্প পাতাবাহার। লেখনীতে বেলা শেখ। ১৩তম পর্ব।